গল্পের নাম ধূসর শ্রাবণ। লেখনীতে তানজিল মিম। গল্পের সূচনা পর্ব। তোমায় যদি বিয়ের আগেই ডিভোর্স দিয়ে দেই তাহলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে? বর্ষা। ভরা রেস্টুরেন্টে বসে হবু বরের মুখে এমন কথা শুনে পুরোই আঁতকে উঠল বর্ষা। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। বর্ষা কিছুটা বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, মানে? মানেটা খুব সোজা বর্ষা। আমি চাই না আমাদের বিয়েটা হোক। আর আমার মনে হয় না আমাদের বিয়ের 1 বছরও কমপ্লিট হওয়ার আগে আমাদের ডিভোর্স হবে না। তাই আমি চাই এই বিয়েটা না হোক। এবার সত্যি সত্যি বুকটা কেঁপে উঠল বর্ষার। ছোটবেলা থেকে যে ছেলেকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে এসেছে, নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে, সেই ছেলের মুখে এমন কথা শুনে ঠিক কেমন রিয়েকশন দেওয়া উচিত সত্যি ভুলে গেছে সে। কিছুটা হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলে উঠল বর্ষা, আমি কি কারণটা জানতে পারি, শুভ্র? এবার শুভ্র খুব সিরিয়াস ভাবেই বলে উঠল, আমার মনে হয় তোমার সাথে আমার যায় না। তোমার চুপচাপ থাকার স্বভাব, হাঁটা চলা, কথা বলার ধরন, একটুতেই ভয় পেয়ে যাওয়া, কোনো কিছুই আমার ভালো লাগে না। তুমি তো জানো আমি এতদিন বিদেশে ছিলাম, বিদেশি কালচারেই বড় হয়ে ওঠা আমার। সেখানে আমার বিজনেস, বাড়ি, কাজকর্ম সবকিছু বিয়ের পর হয়তো আমায় তোমায় নিয়ে সেখানেই থাকতে হবে। আর আমার মনে হয় না তুমি আমার সাথে মানিয়ে নিতে পারবে। শুভ্রের কথা শুনে প্রায় স্তব্ধ বর্ষা। সে বুঝতে পারছে না এর প্রতি উত্তরে ঠিক কী বলা উচিত। তার চুপচাপ থাকা স্বভাবটাই তবে বিচ্ছেদের কারণ হল। ছলছল চোখে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল বর্ষা, কারণটা কি শুধু এতটুকুই নাকি অন্য কিছু আছে, শুভ্র? বর্ষার কথা শুনে বিস্ময়ের ছাপ এসে ভর করল শুভ্রের মুখে। ভ্রু কুঁচকে বলল সে, আর কি কারণ থাকতে পারে? প্রতি উত্তরে বর্ষা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আপনি এই কথাগুলো বাড়ির সবাইকে কেন বলছেন না? বলতে তো চাই বর্ষা, কিন্তু পরিস্থিতি এমন যে আমি কিছুই বলতে পারছি না। তুমি তো জানো তোমার আর আমার বাবা দুজন সেই ছোটবেলার বন্ধু, আর সেই সুবাদেই তোমার আমার বিয়ের কথা সেই ছোটবেলা থেকে ঠিক করে রেখেছে সবাই। আমি এখন আমার বাবাকে কিছু বললেও বুঝতে চাইবে না। তাই আমি চাই আমার বাবার সাথে তুমি কথা বলো আর আমি তোমার বাবার সাথে। আই থিংক তুমি বললে আমার বাবা মেনে নিবে। দেখো, বিয়েটা হলো দুটো মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি চাই না এই বিষয়টায় কোনো গাফিলতি হোক। এতে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি। শুভ্রের কথা হতাশার নিঃশ্বাস ছাড়ল বর্ষা, তারপর বলল, বুঝতে পেরেছি আপনার আমাকে পছন্দ নয়, এই তো। উত্তরে কফির কাপে এক চুমুক দিয়ে বলে উঠল শুভ্র, আমার কথাটা খারাপভাবে নিও না বর্ষা, সবাইকে কি সবার ভালো লাগে বলো? কিছুক্ষণ নিশ্চুপ থেকে বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা, তারপর বলল, ঠিক আছে, আপনি যা বললেন তাই হবে। আমি কথা বলবো আপনার বাবার সাথে। বর্ষার কথা মুচকি হাসল শুভ্র, তারপর বলল, থ্যাংক ইউ বর্ষা। উত্তরে মৃদু হাসল বর্ষা। এমন সময় শুভ্রের ফোনটা বেজে উঠল। শুভ্র এক পলক বর্ষার দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ফোনটা তুলে বলল, হ্যালো মা। সঙ্গে সঙ্গে অপর পাশের চিন্তিত কণ্ঠ নিয়ে হতভম্ব হয়ে বলল শুভ্রের মা, কোথায় তোরা, তাড়াতাড়ি বাসায় আয়। বর্ষা তো তোর সাথে, তাই না? মা। কিন্তু কি হয়েছে, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? উত্তরে হতভম্ব হয়ে কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল শুভ্রের মা, তোর দাদুর যেন কি হয়েছে শুভ্র। তাড়াতাড়ি তোরা দুজন বাসায় আয়, আমি কিছু বুঝতে পারছি না, তোর বাবাও বাড়িতে নেই শুভ্র, তাড়াতাড়ি আয়। তুমি টেনশন নিও মা, আমি আর বর্ষা এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয় বাবা।
হুম, আসছি। এতটুকু বলে ফোনটা কেটে উঠে দাঁড়ালো শুভ্র। শুভ্রকে দাঁড়াতে দেখে বর্ষাও চিন্তিত কণ্ঠ নিয়ে বলল, কি হয়েছে? দাদু অসুস্থ হয়ে পড়েছে বর্ষা, তোমায় আর আমায় এক্ষুনি যেতে হবে। কি হয়েছে দাদুর? তা তো জানি, মা বলল তাড়াতাড়ি তোমায় আমায় যেতে। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি। হুম, চলো। এতটুকু বলে রেস্টুরেন্ট থেকে বের হলো বর্ষা আর শুভ্র। হতভম্ব হয়ে শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড়ে শুভ্রদের বাড়ি ঢুকল বর্ষা আর তার পিছনে শুভ্র। বর্ষা দৌড়ে দাদুর রুমের দিকে গিয়ে হতভম্ব কণ্ঠ নিয়ে বলল, কি হয়েছে দাদুর? বিছানায় শুয়েছিল শুভ্রের দাদু। আর তাকে ঘিরে ধরে চারপাশে দাঁড়িয়ে আছে শুভ্রের বাবা মা, বর্ষার বাবা মার সাথে আরও কিছু লোকজন। বর্ষার ভয়েস শুনে সবাই তাকালো বর্ষার দিকে। তখতনাৎ বর্ষার মা এগিয়ে এসে বলল, তোরা চলে এসেছিস? হুট করেই বুকে ব্যথা শুরু হয়ে অসুস্থ হয়ে পড়েছে তোদের দাদু। ডাক্তারও এসেছিল, বলল মিস্টেক করেছি নাকি? কি বলো মা? এতটুকু বলে দৌড়ে চলে যায় বর্ষা দাদুর কাছে, তারপর চিন্তিত গলা নিয়ে বলল, তুমি ঠিক আছো দাদু? উত্তরে মৃদু হেসে বুকে হাত রেখেই বলে উঠল শুভ্রের দাদু, হুম, আমি ঠিক আছি। দাদুর কথা শুনে অভিমানী স্বরে বলল বর্ষা, তুমি এমন কেন দাদু? একটুও নিজের যত্ন নেও না। বলতে বলতে কেঁদে ফেলল বর্ষা। বর্ষার কান্না দেখে শুভ্রের দাদু ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুই কাঁদছিস কেন পাগলি? আমি ঠিক আছি। উত্তরে ছলছল চোখে তাকালো শুধু বর্ষা দাদুর মুখ পানে। অন্যদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকা শুভ্র একবার দাদু তো একবার বর্ষার দিকে তাকাচ্ছে। শুভ্র বুঝে না এই মেয়েটা একটুতেই এত ইমোশনাল হয়ে যায় কেন। বিরক্ত লাগে শুভ্র। ছোটবেলা থেকেই তেমন একটা পছন্দ করে না শুভ্র বর্ষাকে, কেন করে না এটা সে নিজেও জানে না। শুধু এতটুকুই জানে তার পছন্দ নয় বর্ষা নামক মেয়েটিকে। শুভ্রের বাবা আর বর্ষার বাবা হল ছোটবেলার বন্ধু, একসাথে স্কুল, কলেজ, ভার্সিটি শেষ করেছে তারা। আর তখন থেকেই তারা ঠিক করে রাখে তাদের ছেলেমেয়ে হলে বিয়ে দিয়ে তাদের বন্ধুত্বটাকে আরও গভীর করবে। আর সেই জন্য শুভ্র আর বর্ষার বিয়ে দেওয়া। আগামী 1 মাসের মধ্যে তারা ভেবে রেখেছে শুভ্র দেশে ফিরলেই ওদের বিয়েটা দিয়ে দিবে। ছোটবেলা থেকেই শুভ্র বর্ষা জানত তাদের বিয়ে হবে। যদিও তখন বিয়ে নামক জিনিসটা আসলে কি বুঝত না তারা কেউ। শুভ্র কখনোই চায়নি তার সাথে বর্ষার বিয়ে হোক। এই জন্যই দেশে আসতে চায়নি। এক প্রকার বাধ্য হয়েই তাকে দেশে আসতে হয়েছে। কিন্তু শুভ্র ভেবে রেখে দরকার পড়লে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাবে সে, তারপরও বর্ষাকে বিয়ে করবে না। হঠাৎই শুভ্রের ভাবনার মাঝখানে শুভ্রের দাদু বলে উঠল, দাদুভাই তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। উত্তরে শুভ্র বেশি কিছু না বলে চুপচাপ এগিয়ে গেল দাদুর দিকে। শুভ্রকে নিজের দিকে আসতে দেখে চোখের ইশারায় শুভ্রকে পাশে বসতে বললেন দাদু। শুভ্র বেশি কিছু না ভেবে চুপচাপ বসে পড়ল পাশে। তারপর দাদুভাই শুভ্র আর বর্ষার হাত ধরে সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো আমার তো বয়স হয়েছে, কখন মরে যাই তার ঠিক নেই। দাদুর কথা শুনে বর্ষা কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল, দাদু তুমি এগুলো কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি বর্ষা, দেখো আজ হোক বা কাল আমায় তো যেতেই হবে তোমাদের দাদির কাছে। আমার জীবনের শেষ মুহূর্তের একটা ইচ্ছে হলো তোমার আর শুভ্রের বিয়েটা দেখা। তাই আমি চাই তোমরা খুব শীঘ্রই বিয়েটা করে ফেলো। দাদুর কথা শুনে শুভ্রের বাবা বলে উঠল, হুম বাবা, তুমি সুস্থ হলেই বিয়েটা করিয়ে দিব, আর এমনিতেও আগামী মাসে ওদের বিয়ের তারিখ ঠিক করে নিব, তা তো জানোই। উত্তরে দাদু কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, তোমরা বুঝতে পারছো না। আমি বেশিদিন থাকব না তোমাদের সাথে, তাই আমি চাই আগামী 2 সপ্তাহের মধ্যে ওদের বিয়েটা দিতে। দাদুর কথা শুনে বর্ষা শুভ্র দুজনেই চোখ বড় বড় করে তাকালো একে অপরের দিকে। বর্ষা দাদুর মুখের দিকে তাকিয়ে বলল,
দাদু। উত্তরে বর্ষার কথার মাঝেই বলে উঠলেন দাদু। তোমার কথা পরে শুনব, এখন আমায় বলতে দেও আগে। এতটুকু বর্ষাকে বলে আবারও বলে উঠল শুভ্রের দাদু। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? উত্তরে বর্ষার বাবা আর শুভ্রের বাবা দুজন কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে। উত্তরে মুচকি হাসল শুভ্রের দাদু। আর বর্ষা শুভ্র দুজনেই প্রায় হতাশ হয়ে তাকিয়ে রইল একে অপরের দিকে। আর শুভ্র তো মনে মনে ভেবেই নিয়েছে, বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাবে, তারপরও বর্ষাকে বিয়ে করবে না সে। আজ শুভ্র আর বর্ষার বিয়ে। পুরো বাড়ি জুড়েই যেন বিয়ের ধুম পড়ে গেছে। চারদিকে গান বাজনার সাথে অনেক মানুষের আলাপন। যদিও 2 সপ্তাহের মধ্যে খুব বেশি জাঁকজমক করে বিয়েটা দিতে পারেনি কেউ, তারপরও সাধারণের মধ্যে অনেকটাই উচ্ছ্বাসিত পরিবেশ হয়েছে এখন। বাড়ি ভর্তি করা লোকজনের আনাগোনার সাথে বাচ্চাদের হই হুল্লোড় সবকিছুতেই যেন এক অন্যরকম আনন্দকর মুহূর্ত। কিন্তু এই আনন্দকর মুহূর্তটাকে উপভোগ করতে পারছে না শুভ্র। সে তো এসবের ভিড়ে নিজেকে আড়াল করে বাড়ির ছাদে বরবেশে এক কোণায় দাঁড়িয়ে আছে চুপচাপ। মন মেজাজ খুবই খারাপ তার। দাদুর ওপর ভীষণ রাগ হচ্ছে শুভ্রের। বিয়ের আসর ছেড়ে পালিয়ে যেতে খুবই ইচ্ছে করছে তার, আবার ভাবছে ফ্যামিলির সম্মানও তো আছে। কিন্তু বর্ষার নামটা মাথায় আসলেই তো রাগ আসে তার। কি করে সারাজীবন কাটাবে সে বর্ষার সাথে? আকাশ পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল শুভ্র। এমন সময় শুভ্রের বন্ধু অনিক দৌড়ে এসে দাঁড়াল শুভ্রের পাশ দিয়ে, তারপর বলল, কি রে দোস্ত, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? নিচে চল, তোকে ডাকছে সবাই। আর কিছুক্ষণের মধ্যেই তোর আর বর্ষার বিয়ে, কোথায় আনন্দ করবি তা না এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস? বিয়ে টিয়ে করার ইচ্ছে নেই নাকি? বলেই হেসে ফেলল অনিক। অনিকের হাসি দেখে খুব সিরিয়াসভাবেই বলল শুভ্র, আমার সত্যি এই বিয়ে করার ইচ্ছে নেই। শুভ্রের কথাটাকে খুব বেশি পাত্তা না দিয়ে হেসে বলল অনিক। আমার সাথে মজা নিচ্ছিস নাকি? অনিকের কথা শুনে বিরক্ত প্রকাশ করে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল শুভ্র, তোর কি আমাকে জোকার মনে হচ্ছে অনিক? শুভ্রের এবারের কথা শুনে অনিক বেশ সিরিয়াসভাবেই বলল, তুই কি সত্যি এই বিয়েটা করতে চাস না শুভ্র? না, আমার ইচ্ছে করছে আমি এখনই এখান থেকে পালিয়ে লন্ডনে ফিরে যাই। শুভ্রের এবারের কথা শুনে অনিক যেন সত্যি অবাক। তার মানে শুভ্র সব সিরিয়াসভাবেই বলছে? অনিক হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল, এভাবে বলছিস কেন, তোর কি বর্ষাকে পছন্দ নয়? না, আমার বর্ষাকে ভালো লাগে না, কোনো কালেই লাগেনি। আর আমার মনে হয় না সামনের দিনগুলোতে আমার ভালো লাগবে। এভাবে বলছিস কেন? তুই বুঝতে পারছিস না আমি চাই না আমাদের বিয়েটা হোক? আমার বর্ষাকে পছন্দ নয়। এই ছোট্ট বিষয়টা তোরা কেন বুঝতে পারছিস না? শুভ্রের কথা শুনে বিষণ্ণমাখা কণ্ঠ নিয়ে বলল অনিক। এভাবে বলিস না, দেখবি বিয়ে হয়ে গেল সব ঠিক হয়ে যাবে। আর বর্ষা খুব ভালো মেয়ে। আমি বলিনি বর্ষা ভালো না। বর্ষা যথেষ্ট ভালো, কিন্তু আমার ওকে ভালো লাগে না। এই কথাগুলো বাড়ির সবাইকে কেন জানাসনি? জানাতে চেয়েছিলাম তো, বর্ষার সাথেও কথা হয়েছিল, কিন্তু হুট করে দাদুর এই অসুস্থতায় সবকিছু পাল্টে দিল। উত্তরে শুভ্রের কাঁধে হাত দিয়ে বলল অনিক, টেনশন নিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কত মানুষ আছে যারা বিয়ের আগ পর্যন্ত তার জীবনসঙ্গীর মুখটাও ঠিকভাবে দেখেনি। আমার মা বাবাই তো বিয়ের আগে নাকি তারা একে অপরকে চিনতো না, জানতো না, কিন্তু দেখ বিয়ের কত বছর হয়ে গেল তারা এখনো একসাথে আছে। আসলে সবই হলো ভাগ্য, আল্লাহ যার ভাগ্যে যা লিখেছে তাই হবে।
তোর জন্য হয়তো বর্ষাকে বানানো হয়েছে, কিন্তু আমি তো চাই না বর্ষাকে। কে বলতে পারে এই বর্ষাই একদিন তোর জীবনের সবটা হয়ে যাবে। আর তুই তো ধরতে গেলে বর্ষাকে ঠিক চিনিস না, এত বছর বিদেশে ছিলি সেইভাবে তো দেখিসনি মনে হয়। বর্ষা খুব ভালো মেয়ে, শুভ্র তোকে খুব ভালো রাখবে দেখিস। এতই যখন ভালো ভালো করছিস তাহলে বিয়েটা তুই কেন করছিস না? শুভ্রের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায় অনেক, হালকা হেসেই বলে। তুই না থাকলে ঠিকই করতাম। অনেকের ঠাট্টার ছলটাকে সিরিয়াসলি নিয়ে বলল শুভ্র, আমায় একটা হেল্প করবি? কি? আমি আজ আর এক্ষুনি বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব আর আমার বদলে তুই বর্ষাকে বিয়ে করবি? শুভ্রের কথা শুনে অনেক চোখ বড় করে করে বলল, তোর কি মাথা ঠিক আছে শুভ্র? প্লিজ দোস্ত, আমায় একটু হেল্প কর না। আমি পারবো না বর্ষার সাথে থাকতে। তুই কি পাগল হয়েছিস? বাড়ি ভর্তি লোকজন, আর দাদু ভীষণ কষ্ট পাবেন শুভ্র। এই মুহূর্তে আমি দাদুকে নিয়ে ভাবতে চাই না অনেক। তুই শুধু বল তুই এই বিয়েটা করতে রাজি। তুই বুঝতে পারছিস না শুভ্র, এটা অন্যায়। উত্তরে অনিকের হাত ধরে মিনতির স্বরে বলল শুভ্র, আমি ন্যায় অন্যায় বুঝতে চাই না অনেক, তুই শুধু ওকে বিয়ে করে নে প্লিজ। এমনটা হয় না শুভ্র। কেন হয় না? তুই তো বললি বর্ষাকে তোর ভালো লাগে, তাহলে বিয়েটা করলে প্রবলেম কোথায়? আমি এমনটা কখন বললাম? আমি শুধু বলেছি বর্ষা খুব ভালো মেয়ে। উই একই হলো। প্লিজ করে নে না বিয়েটা, তাহলে আমি বেঁচে যাই। কিন্তু শুভ্র, কোনো কিন্তু নেই। এমন তো কত গল্পেই হয়, বিয়ের আসর ছেড়ে বউ পালিয়ে যায় আর কনের বন্ধুর সাথে হিরোর বিয়ে হয়। আমাদের গল্পে না হয় উল্টোটা হলো, বর পালিয়ে যাবে আর বরের বন্ধুর সাথে কনের বিয়ে হবে। শুভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল অনিক, তুই কি এতদিন বিদেশ বসে সিরিয়াল দেখতিস নাকি যে এই গল্পের থিম বলছিস? তোর যা মনে হয়। তবে আপাতত অতশত জানি না দোস্ত, আমি এখনই এই বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব আর তুই আমার হয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। জানি এতে হয়তো আমার ফ্যামিলির সবাই আমার উপর রেগে যাবে, যেটা একসময় চলেও যাবে। লাগলেই আগামী 10 বছরে দেশেই ফিরব না। কিন্তু এই বিয়েটা হয়ে গেলে আমার বর্ষার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে অনেক। তোর কথা আমি বুঝতে পারছি শুভ্র, কিন্তু তুই যেমনটা চাইছিস এটা ঠিক না। ঠিক বেঠিক কিছু বুঝতে চাই না আমি। তুই শুধু আমায় বল, আমি চলে গেলে তুই সবটা সামলে নিয়ে বর্ষাকে বিয়ে করে নিবি। উত্তরে হতাশা ভরা চোখ নিয়ে শুধু তাকিয়ে রইল অনেক শুভ্রের মুখের দিকে। কি করবে না করবে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার। এমনটা নয় সে বর্ষাকে পছন্দ করে না। কিন্তু বিয়ে করার কথা এমনটা সে কখনোই ভাবেনি। কনে বেশে আয়নার সামনে বসে আছে বর্ষা। তার পাশেই পার্লারের মেয়েরা তাকে সাজাতে ব্যস্ত, যদিও প্রায় সাজগোছ শেষ তার। এই 2 সপ্তাহে বাড়ির সবাইকে এই বিয়েটা না করার কথা বলতে চেয়েছিল বর্ষা, কিন্তু দাদুর আবদারের কথা মনে পড়তেই আর কিছু বলতে পারেনি সে। তবে মনে মনে যতটা না খুশি খুশি লাগছে বর্ষার, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই মুহূর্তে। শুভ্রকে সে ভালোবাসে হয়তো মুখ ফুটে কখনো বলেনি বা বলার সুযোগ পায়নি। ছোটবেলা থেকেই সে জানত তার শুভ্রের বিয়ের কথা। যদিও তখন সে এই বিয়ে, স্বামী, সংসার কি কিছুই বুঝতো না, তবে যবে থেকে বুঝতে পেরেছে বিয়ে স্বামী সংসার ভালোবাসা জিনিসটা আসলে কি, তখন থেকেই একটু একটু করে শুভের জন্য অনুভূতি জমিয়েছে সে। ভালোবাসতে শুরু করেছে। এমনিতেও শুভ্রকে তার ছোটবেলা থেকেই ভালো লাগত, কিন্তু সেসব ভাবলে এখন খারাপ লাগে বর্ষার। কারণ সে শুভ্রকে ভালোবাসলেও শুভ্র তাকে ভালোবাসেনি।
আর তাকে হয়তো শুভ্র কখনোই ভালোবাসবে না, তাহলে মাঝখানে এই বিয়েটা কেন? যদিও মনে মনে খুশিও হয়েছে বর্ষা বিয়েটা হচ্ছে বলে। এমনটাও তো হতে পারে বিয়ের পর শুভ্রের মন ঘুরে যাবে আর তাকে খুব করে ভালোবাসবে। এমন তো কতই মানুষই থাকে যারা বিয়ের সময় বউকে ভালোবাসে না, কিন্তু বিয়ের পর সময়ের সাথে সাথে সত্যিকার অর্থে খুব করে ভালোবেসে ফেলে তার জীবনসঙ্গীকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল বর্ষা। মনটা একদমই ভালো নেই তার, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। শুভ্রকে আধো তাকে কোনোদিন ভালোবাসবে, আবার মনে হয় শেষ পর্যন্ত বিয়েটা হবে তো। কেমন যেন ভয় ভয় লাগছে বর্ষার, অস্থিরতা ফিল হচ্ছে খুব। এমন সময় হতভম্ব হয়ে তার রুমে ঢুকল অনিক। কিছুটা অস্থিরতা নিয়েই বলল সে, তোমার সাথে কিছু কথা ছিল বর্ষা। হুট করেই অনিকের ভয়েস শুনে হালকা চমকে উঠল বর্ষা। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বলল বর্ষা, জি বলুন ভাইয়া। উত্তরে পার্লারের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল, আমি তোমার সাথে একা কিছু কথা বলতে চাই বর্ষা। অনিকের কথা কিছুটা অবাক হয়েই বলল বর্ষা। ওহ, এতটুকু বলে পার্লারের মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল সে, আমার সাজটা কি কমপ্লিট হয়ে গেছে আপুরা? উত্তরে তারাও বলল, হুম, আমরা বাহিরে যাচ্ছি, আপনারা কথা বলুন। এতটুকু বলে তারাও একে একে বেরিয়ে যেতে লাগল রুম থেকে। বর্ষাও পার্লারের মেয়েগুলোকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল অনিকের কাছে, তারপর বলল, জি এখন বলুন ভাইয়া, কি বলবেন আপনি? বর্ষার কথা শুনে অনিক কিছুটা অস্থিরতা নিয়ে বলল, আসলে হয়েছে কি বর্ষা? জি ভাইয়া বলুন কি হয়েছে? দাদু কি আবার অসুস্থ হয়ে পড়েছে? না তেমন কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হলো শুভ্র। সঙ্গে সঙ্গে চিন্তিত কণ্ঠ নিয়ে বলল বর্ষা। কি হয়েছে শুভ্রের? আসলে শুভ্র চলে গেছে বর্ষা। অনিকের কথা শুনে বর্ষা অবাক হয়ে বলল, চলে গেছে মানে কোথায় গেছে? উত্তরে মাথা নিচু করে সব ঘটনার কথা খুলে বলল অনিক। শুধু তাকে যে বিয়েটা করতে বলেছে এটা বাদে। সব শুনে বর্ষার চোখ ছলছল করতে শুরু করল, সে ভাবেনি শুভ্র এইভাবে বিয়ের আসর ছেড়ে চলে যাবে। অনিক আরও কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হল বর্ষার মা। মেয়ের দিকে এগিয়ে এসে বললেন উনি, তোর কি হয়েছে ব? এতটুকু বলেই ভিতরে অনিককে দেখে বেশ অবাক হয়ে বলল বর্ষার মা, অনিক তুমি এখানে? উত্তরে কিছুটা আমতা আমতা করে বলল অনিক। হয়েছে কি আন্টি, শুভ্র বর্ষার একটা পিক তুলতে বলেছিল, তাই আর কি একটা পিক তুলতে এসেছিলাম। অনিকের কথা কিছু বর্ষার মা হেসে ফেলল। তারপর বলল, ও কিন্তু ওকে যে নিচে ডাকছে, আচ্ছা তাড়াতাড়ি ওর একটা পিক তুলে নেও, তারপর আমি ওকে নিয়ে যাব। উত্তরে অনিকও আর উপায় না পেয়ে বর্ষার একটা ছবি তুলে বলল, হয়ে গেছে আন্টি, আমি এক্ষুনি শুভ্রকে পাঠিয়ে দিচ্ছি। অনিকের কথা শুনে বর্ষার মাও বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, চল বর্ষা। এতটুকু বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগল বর্ষার মা। আর অনিক জাস্ট হতাশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। আর বর্ষাও তাকালো অনিকের মুখের দিকে। বুকের ভিতর হাহাকার শুরু হয়ে গেছে তার। এবার কি হবে? বাড়ি ভর্তি লোকজন, দাদুর সম্মান, মা বাবার সম্মান, কিভাবে কি সামলাবে সে? এক বুক অভিমান এসে ভর করল বর্ষার মনে। বুক ভরা অভিযোগ নিয়ে মনে মনে বলল বর্ষা, এটা কি করলেন আপনি? এখন আমি কি করব শুভ্র? কিভাবে সামলাবো সবটা? হতভম্ব হয়ে আছে পুরো বিয়ে বাড়ি, কারণ বিয়ের আসরে কনে আসলেও বরের কোনো খবর নেই। চারদিকে মানুষের সমালোচনা, কানা ফুসা শুরু হয়ে গেছে অলরেডি। শুভ্রের বাবা বর্ষার বাবা দুজনেই প্রায় অপ্রস্তুত বিষয়টায়।
তারা ভাবেনি এইভাবে হুট করেই বিয়ের আসর ছেড়ে কোথাও চলে যেতে পারে শুভ্র। অনেকবার কলও করা হয়েছে শুভ্রকে, কিন্তু প্রত্যেকবারই সেটা বন্ধ বলছে বারংবার। সবাই বেশ চিন্তিত বিষয়টায়, হুট করে কোথায় চলে গেল শুভ্র। আর গেলি যখন বলে কেন গেল না। অন্যদিকে বিয়ের আসরে চুপচাপ বসে আছে বর্ষা। সবার এমন কানা ফুসা সমালোচনা শুনে ভীষণভাবে কান্না পাচ্ছে তার। এতদিন শুভ্রের প্রতি জমা তার সব ভালোবাসাগুলো যেন ঘৃণায় পরিণত হয়েছে। নিজেকে যেন বেহায়া বলে মনে হচ্ছে। কেন সে দাদুর কথা রাখতে গিয়ে ফ্যামিলিটাকে সাথে নিজেকেও এমন সমালোচনার সস্তা পাত্র বানিয়ে ফেলল। ঠাটিয়ে নিজের গালে কয়েকটা থাপ্পড় মারতে পারলে হয়তো খুব ভালো লাগত। হুট করেই বসা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। অভিমানের ভারী পাহাড় নিয়ে একটু একটু এগিয়ে যেতে লাগল সে দাদুর কাছে। তার থেকে কয়েক কদম দূরেই একটা চেয়ারে বসে আছেন উনি। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। বর্ষা দাদুর দিকে এগিয়ে গিয়ে চুটি করে বসল দাদুর পাশ দিয়ে, তারপর বলল, দাদু ভাই। হুট করেই বর্ষার ভয়েসটা কানে আসতেই আস্তে আস্তে চোখ তুলে তাকালেন বর্ষার দিকে শুভ্রের দাদু। তারপর বললেন, বলো দাদু ভাই। জানো তো দাদু, জীবনটা হলো এলোমেলো বার্তা আসার কলিং বেল। কখন যে হুট করে কি বা কে আসবে বোঝাই যায় না। এই যে দেখছো বিভিন্ন পদের মানুষ বিভিন্ন কথা বলছে। আসলে কি বলো তো, মানুষের রুচিটাই হলো এমন। কেউ কেউ সহজ বিষয়টাকেও জটিল করে নেয়, আবার কেউ কেউ কঠিন বিষয়টাকেও সহজভাবে নেয়। যেমন ধরো এইখানের মানুষজন কেউ কেউ বলছে আমি বেহা হপা। আবার কেউ কেউ শুভ্রকে নিয়েও সমালোচনা করছে। শুভ্র অন্য মেয়ের সাথে পালিয়ে গেছে, নিজের স্বার্থের জন্য ফ্যামিলিকে ছেড়ে গেছে। আবার কেউ কেউ পুরো ফ্যামিলিটাকেই খারাপ ভাবছে। আবার দেখো না, এই এত এত সমালোচনার মাঝে কেউ আবার আমায় নিয়ে চিন্তা করছে আমার ভবিষ্যৎ কেমন হবে। আবার শুভ্রকে বলছে হয়তো এমন কিছু হয়েছে যার জন্য শুভ্রকে বাধ্য হয়ে বিয়ের আসর ছেড়ে যেতে হয়েছে। সবই মানুষের আনুমানিক ধারণা। কেউ সঠিক জিনিসটা জানে না, তারপরও আপন মনে এক একটা জিনিস ভেবে এক একজন এক এক কথা বলছে। বর্ষার কথার আগামাথা গোড়া কিছু বুঝতে না পেরে বলে উঠল দাদুভাই, তুমি এইসব কি বলছো দাদুভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। উত্তরে নিশ্চুপ স্বরে বলে উঠল বর্ষা, বলছি, তবে তুমি আমায় কথা দেও, কথাটা শোনার পর তুমি সবটা সহজভাবেই মেনে নিবে, জটিলতা বানাবে না। আগে কথাটা কি সেটা তো বলবে, তুমি কি জানো শুভ্র কোথায় গেছে? উত্তরে নিজের মাথাকে উপর নিচ করে নাড়িয়ে সমর্থন জানালো বর্ষা। বর্ষার কথা শুনে দাদুভাইসহ বাকি সবাইও অবাক হল। বর্ষার মা তো এগিয়ে এসে বলল, তুই জানিস শুভ্র কোথায় গেছে? মায়ের কথা শুনে বর্ষাও মায়ের দিকে এক পলক তাকিয়ে দাদুর হাত ধরে বলল, জানি। বর্ষার কথা শুনে দাদুভাই ও বেশ খানিকটা অবাক হয়ে বললেন, তাহলে বলো কোথায় গেছে শুভ্র? উত্তরে মাথা নিচু করে বলল, বলছি। বর্ষার কথা শুনে সবাই বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে রইল বর্ষার দিকে। তারা তো অবাক হচ্ছে এটা ভেবে শুভ্র বর্ষাকে বলে গেছে কোথায় গেছে। কিন্তু বর্ষা তাদের এখনো কিছু বলল না কেন। বর্ষাকে চুপ থাকতে দেখে দাদুভাই আবারও বলে উঠল, কি হলো দাদুভাই, তুমি বলছো না কেন শুভ্র কোথায় গেছে? দাদুর কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে নিশ্চুপেই বলে উঠল বর্ষা, আসলে হয়েছে কি দাদু, আর কিছু বলার আগেই সেখানে উপস্থিত হল শুভ্র। সবাইকে উদ্দেশ্য করেই বলল সে, কিছু হয়নি দাদুভাই, এই তো আমি চলে এসেছি। সঙ্গে সঙ্গে বর্ষা অবাক চোখে তাকালো শুভ্রের দিকে। বর্ষার সাথে সাথে বাকি সবাইও তাকালো শুভ্রের মুখের দিকে। শুভ্রের বাবা তো চটজলদি এগিয়ে গেল শুভ্রের দিকে, তারপর বলল, কোথায় গিয়েছিলে তুমি কাউকে কিছু না বলে? উত্তরে মাথা নিচু করে বলল শুভ্র, আমি খুব দুঃখিত বাবা, আসলে আমার এক বন্ধু আসার পথে অ্যাক্সিডেন্ট করে, ওকে দেখতেই গিয়েছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারব, কিন্তু একটু লেট হয়ে যাবে বুঝতে পারিনি। আই এম সরি বাবা।
শুভ্রের কথা শুনে বিস্মিত হয়ে বলল শুভ্রের বাবা, একটা ফোন তো করতে পারতে। বাবার কথা শুনে পকেট থেকে নিজের ভাঙাচোরা ফোনটা দেখিয়ে বলল, রাস্তায় পড়ে ভেঙে গেছে বাবা, তাই আর কি। শুভ্রের কথা আর মোবাইলটার অবস্থা দেখে শুভ্রের বাবাও আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ঠিক আছে চলো এখন। সেই কখন থেকে বর্ষা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। উত্তরে মৃদু হাসল শুভ্র। তারপর সেও এগিয়ে গেল বর্ষার কাছে। বর্ষা শুধু নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে। সে বুঝল না শুভ্র ফিরে কেন আসলো। তাহলে কি সে বিয়ে করতে চায়? কিন্তু কি এমন হলো যে শুভ্র ফিরে আসলো? বর্ষার ইচ্ছে করছে সে নিজেই এই বিয়েটা ভেঙে দিক। কিন্তু আশেপাশের লোকজন এতক্ষণ যা যা বলল সেটার প্রতি ওর হিসেবে শুভ্রের এখানে আসাটাই হয়তো মুখ্য জবাব। কিন্তু এখন যদি সে বিয়েটা ভেঙে দেয় তাহলে লোকজন আবার তাদের দিকে আঙুল তুলবে। মাঝে মাঝে পরিস্থিতি আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়ে রাখে যে আমরা চাইলেও কিছু করতে পারি না। সমালোচনা জিনিসটা এতটাই বাজে যে মাঝে মধ্যে তাদের চুপ করানোর জন্য নিজেকে বেহায়া হতে হয়। নিজের কাছে নিজেকে খুব তুচ্ছ মনে করতে হয়। শুভ্রকে সে ভালোবাসে, তাই বেহায়ার মতো শুভ্র রিজেক্ট করার পর ও বিয়েটায় সে রাজি হয়েছিল। বিয়ের আসরে এসে বসতে চেয়েছিল তার মন। তাই বিয়ের বেশে সেজেছিল আজ। কিন্তু শুভ্র যা করল এতে তার মন ভেঙে গেছে পুরোপুরি। এতক্ষণ সে ভালোবাসার জন্য বেহায়া সেজেছিল। আর এখন মানুষের সমালোচনাকে ঠেকাতে বেহায়া হবে আর একবার। বর্ষার মন ভিতর থেকে ভেঙেচুরে গেছে পুরোপুরি। হঠাৎই হাতে কারো স্পর্শ পেতেই চমকে উঠল বর্ষা, সাথে নিজের ভাবনা থেকে বেরিয়ে সামনে তাকাল সে। তার সামনেই সাদা পর্দার আড়ালে অপর পাশে বসে আছে শুভ্র। কিছুক্ষণের আগেই মায়ের হাত ধরে দাদুর কাছ থেকে সরে এখানে বসেছে সে। শুভ্রের পাশেই বসে আছে কাজী সাহেব, বিয়ে পড়াতে শুধু করেছেন উনি। অতঃপর কবুল বলার মাধ্যমে বিয়ে সম্পন্ন হল শুভ্র আর বর্ষার। সাথে তারা আবদ্ধ হল বিয়ে নামক পবিত্র বন্ধনে। বর্ষার মনে অনেক প্রশ্ন। শুভ্র তো চলে গিয়েছিল, তাহলে ফিরে কেন এলো? কি এমন হলো যে তারা সুস্থ সবল ফোনটা এভাবে ভেঙে চুরে গেল? কি এমন হয়েছে যার জন্য শুভ্র লন্ডন না গিয়ে ফিরে এসে তাকে বিয়ে করল? সত্যি কি শুভ্রের বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু? প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে বারংবার। কোথায় পাবে এই প্রশ্নের উত্তর? শুভ্র কি দিবে তাকে এই প্রশ্নগুলোর উত্তর? বিষণ্ণ মাখা মুখ নিয়ে তাকালো বর্ষা শুভ্রের মুখের। শুভ্র তাকালো তার পানে। তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলল বর্ষা শুভ্রের উপর থেকে। কেন যেন এই মুহূর্তে শুভ্রকে দেখতে ইচ্ছে করছে না তার। পুরো ভার্সিটি ঘুরে তন্নতন্ন করে হিয়াকে খুঁজছে শিফা। কিন্তু পুরো ভার্সিটির কোথাও তাকে খুঁজে পাচ্ছে না সে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তাও মেয়েটার কোনো খোঁজ নেই। হিয়া নামক এই মেয়েটা যে হুটহাট কোথায় চলে যায় বুঝতে পারে না শিফা। কয়েক ঘন্টা আগে একবার হাওয়া হয়ে গিয়েছিল, এখন আবার হাওয়া হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছিল শিফা। এমন সময় ভার্সিটির লাইব্রেরির সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎই বিকট শব্দ আসলো লাইব্রেরির ভিতর থেকে। তৎক্ষণাৎ কৌতূহলী এগিয়ে গেল শিফা লাইব্রেরির ভিতরে। তারপর যা দেখল তাতে তার চোখ বড় বড় হয়ে গেল। কারণ তার থেকে কয়েক কদম দূরে কতগুলো এলোমেলো ভাবে নিচে পড়ে থাকা বইয়ের মাঝে মাথায় কার্টুন দিয়ে ঢেকে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। শিফা বুঝতে পেরেছে সে যে মেয়েটাকে তন্নতন্ন করে খুঁজে চলেছে সেই। কোমরে হাত দিয়ে চটজলদি দৌড়ে এগিয়ে গেল শিফা হিয়ার কাছে, তারপর বলল, এভাবে বই নিয়ে হাডুডু না খেলে বাসায় বসে একটু পড়তেও তো পারিস। শিফার কথা শোনার সাথে সাথে মুখ থেকে কার্টনের বড় প্যাকেটটা মাথা থেকে সরালো হিয়া। এলেমেলো চুল, সাথে চোখে ব্যাকাভাবে পরা মোটা ফ্রেমে চশমা, গায়ে পেস্ট কালার জর্জেট থ্রি পিচ পরে পুরো পাগল পাগল লাগছে তাকে। হিয়ার এমন অবস্থা দেখে চোখ বড় বড় করে বলল শিফা, এসব কি অবস্থা করেছিস নিজের? উত্তরে নিজের মাথার চুল সাথে চশমাটা ঠিক করতে করতে বলে উঠল,
আর বলিস না, একটা উপন্যাস খুঁজতে এসে এমন অবস্থা হয়েছে নিজের। কি? তাহলে বলছি কি, ভেবেছিলাম একজন বড়সড় রাইটারের গল্প পড়লে হয়তো মস্তিষ্কটা একটু পরিষ্কার হবে। কিন্তু হলো কি, ওই শালার কার্টনটার জন্য আমার সব গেল। কেন, ওটা কি করেছে? কি করেনি সেটা বল। কার্টুনটাকে বই ভেবে দিয়েছিলাম, টান সাথে সাথে সব বইগুলো এসে পড়ল নিচে আর কার্টুনটা এসে পড়ল আমার মাথায়। বর্ষার কথা শুনে চোখ বড় বড় করে বলল শিফা। যখন টান দিবি তখন দেখে টান দিবি না। শিফার কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল হিয়া। দেখেই তো দিয়েছিলাম, কিন্তু হলোটা কি দেখতেই তো পাচ্ছিস। প্লিজ দোস্ত, আমায় একটু হেল্প কর না। আমি পারবো না, তুই নির্মল ভাইয়াকে ডাক দে। একদম থাটিয়ে একটা দিব। উই ভিলেনটাকে কেন ডাকতে যাব আমি? এইভাবে বলতে পারলি উনি তোকে কত ভালোবাসে বল। ভালোবাসে না ছাই, কালকেও একটা ছেলেকে মেরেছিল জানিস। সেটা তো তোর জন্যই, উই ছেলে তোর গায়ে টাচ করেছিল বলেই না। উই ছেলের কোনো দোষ ছিল না, আমি ঠিকভাবে হাঁটতে না পেরে পড়ে যেতে নিয়েছিলাম, তাই ধরেছিল ছেলেটা। কিন্তু সেটা নির্মল ভাইয়াকে কে বোঝাবে? তবে ভাইয়া তো আবার সুস্থ করে দিয়েছিল, তাই না? উত্তরে বিষণ্ণ মাখা মুখ নিয়ে বলল হিয়া। একজন ডাক্তারের কাজ কি? অসুস্থ রোগীকে সুস্থ করা। আর নির্মল ডাক্তার হয়ে কি করে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে আবার সুস্থ করে, এটা কোনো কথা? কিন্তু এগুলোর সবগুলোই তো তোর জন্য। আমার জন্য মানে? আমি বলেছি এমনটা করতে? বলিসনি ঠিকই, কিন্তু ভালোবাসি বলতে তো পারিস। তোর কি মাথা খারাপ হয়েছে? উই ভিলেনটাকে আমি ভালোবাসি বলতে যাব? তুই না বললেও ভাইয়া বিয়েটা কিন্তু তোকেই করবে। করতে আসুক না, আমিও বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাব। এতটুকু বলে বেশ বিস্মিত কণ্ঠ নিয়ে বলল। জানিস আজ কি হয়েছিল? উত্তরে খুব সিরিয়াস ভাবেই বলল শিফা। কি? বলবো, আগে আমায় এই বইগুলো উঠাতে সাহায্য কর, না হলে বলবো না। সে একটুখানি রাগী দৃষ্টিতে তাকাল। ওভাবে তাকালে কিন্তু বলবো না। হিয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল শিফা। তুই আবার আমায় কৌতূহলের কথা রেখে কাজ করাচ্ছিস? উত্তরে দাঁত কেলানি হাসি দিয়ে বলল হিয়া। এমন কর কেন? তুই আমার বেস্টু না? তাড়াতাড়ি চল না, গুছিয়ে ফেলি বইগুলো, না হলে দারোয়ান দাদু ভার্সিটির গেট লাগিয়ে চলে যাবে। হিয়ার কথা শুনে নিরুপায় হয়ে বলল শিফা। ঠিক আছে চল তাড়াতাড়ি। শিফার কথা শুনে হিয়াও খুশি হয়ে ওর গাল টেনে দিয়ে বলল। আমার মিষ্টি বেস্টু। হয়েছে হয়েছে, কাজ শেষ হলে কিন্তু কথাটা বলতে হবে বলে দিলাম। বলবো বলবো, তোকে বলবো না তো কাকে বলবো বল? ঠিক আছে ঠিক আছে। এতটুকু বলে লাইব্রেরি জুড়ে নিচে পড়ে থাকা বইগুলো গুছাতে ব্যস্ত হয়ে পড়ল হিয়া আর শিফা। প্রায় আধ ঘন্টা পর পুরো কাজ শেষ করে বলল শিফা। এবার তাহলে বল কি হয়েছিল আজ? বলবো, চল যেতে যেতে বলছি। এতটুকু বলে লাইব্রেরি থেকে বের হলো হিয়া আর শিফা। তারপর হাঁটতে হাঁটতে বলে উঠল হিয়া। আজ এয়ারপোর্টে গিয়েছিলাম আমার কাজিন সৈকতকে আনতে, আর তখন বাসুর ঘরে চুপচাপ মাথা নিচু করে বসে আছে বর্ষা। মাথায় তার হাজার প্রশ্ন। শুভ্র কেন ফিরে এলো? কি এমন ঘটল তার সাথে যার কারণে শুভ্র ফিরে আসলো? আর ফোনটাও বা কি করে ভাঙল শুভ্রের? বর্ষা নিশ্চিত শুভ্রের কোনো বন্ধুরই অ্যাক্সিডেন্ট হয়নি, এটা নিছকই বানানো কথা। তাহলে কি ঘটল শুভ্রের সাথে যার জন্য শুভ্র লন্ডন না গিয়ে ফিরে এসে তাকে বিয়ে করল? মাথায় যেন এক একটা প্রশ্নের পাহাড় তৈরি হচ্ছে বর্ষার। এমন সময় দরজায় খট করে আওয়াজ আসতেই চমকে উঠল বর্ষা। বর্ষা বুঝতে পেরেছে শুভ্র এসেছে। তবে আপাতত মাথা উঁচু করে শুভ্রকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, তাই চুপচাপ মাথা নিচু করেই বসে রইল বর্ষা। অন্যদিকে দরজা আটকে চুপচাপ এগিয়ে আসতে লাগল শুভ্র বর্ষার দিকে। প্রথমে বর্ষার দিকে যাওয়ার কথা ভাবলেও পরক্ষণেই মতো পাল্টে আলমারির দিকে গেল শুভ্র। তারপর আলমারি খুলে টি শার্ট আর প্যান্ট বের করে চলে যায় সে ওয়াশরুমের দিকে।
ড্রেস চেঞ্জ করতে হবে তাকে, এখনো বিয়ের সাজে সজ্জিত সে। শুভ্রের তাল বাহানা সবই আর চোখে দেখেছে বর্ষা। তবে সে বুঝতে পারছে না শুভ্রের কাণ্ডকারখানা। তপ্ত নিঃশ্বাস ছাড়ল বর্ষা। সে বুঝল না তাদের এই ধোঁয়াশা ঘেরা সম্পর্কের ইতি কেমন হবে। কিছুক্ষণের মধ্যেই শুভ্র ফ্রেশ হয়ে বাহিরে বেরিয়ে আসল। তারপর নিশ্চুপে এগিয়ে যেতে লাগল সে বর্ষার কাছে। বর্ষা তখনও এক হাত ঘোমটা টেনে চুপচাপ বসে আছে। শুভ্র বর্ষার পাশে বসে সংক্ষিপ্ত ওয়ার্ডে অপরাধী স্বরে বলল, সরি। সঙ্গে সঙ্গে বর্ষা চোখ তুলে ঘোমটা খুলে তাকালো বর্ষা শুভ্রের দিকে। তবে কিছু বলল না, হয়তো শুভ্র যা বলল সব তার মাথার উপর দিয়ে গেছে। বিস্ময় ভরা চোখে বর্ষাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও বলল শুভ্র, আমি জানি বর্ষা, আমি যা করেছি তাতে হয়তো এই সরি শব্দটা খুবই ঠুনকো। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে। অনেক মানুষ বাজে মন্তব্যের শিকার হয়েছ। সবকিছুর জন্য আমি খুব দুঃখিত বর্ষা। উত্তরে এবারও নিশ্চুপ হয়ে রইল বর্ষা, কিন্তু কিছু বলল না। বর্ষাকে চুপ থাকতে দেখে তপ্ত নিঃশ্বাস ছাড়ল শুভ্র, তারপর বলল, অনেক রাত হয়ে গেছে, এখনো এত ভারী সাজে বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। বলে পাশ ফিরে চুপচাপ বসে রইল শুভ্র। এভাবে 2 মিনিটের নীরবতা কাটিয়ে হঠাৎই বলে উঠল বর্ষা, আপনার সাথে আমার কিছু কথা আছে শুভ্র। এতক্ষণ পর বর্ষার মুখের ভয়েস শুনে বিস্মিত ভরা চোখে শুভ্র তাকালো শুধু বর্ষার দিকে। বর্ষা তখন চুপচাপ বসেছিল, মাথা নিচু করে শুভ্রের দিকে না তাকিয়েই কথাটা বলল সে শুভ্রকে। বর্ষার কাজে শুভ্র কিছুটা হতাশা নিয়েই বলল, তুমি কি আমার দিকে না তাকিয়েই কথা বলবে বর্ষা? এবার বর্ষা তাকালো শুভ্রের মুখের দিকে। তারপর নিশ্চুপেই বলল, আপনি তো চলে গিয়েছিলেন, তাহলে ফিরে কেন এলেন শুভ্র? বর্ষার কথা শুনে শুভ্র নীরবেই বলে উঠল, অনেক সময় আমরা যা চাই তাই হবে এমনটা নয়। চাওয়া না পাওয়ার মধ্যে কিছু জিনিস আছে, বর্তমানে তুমি আমার জন্য সেটাই। আর আমি জানি আমরা দুজনেই পরিস্থিতির শিকার, দাদুর মন রাখতেই আমরা এই বিয়েটা করেছি। তার মানে আপনি দাদুর জন্যই ফিরে এসেছেন শুভ্র? উত্তরে দীর্ঘ শ্বাস ফেলে বলল শুভ্র, এমনটাই। তবে তবে কি শুভ্র? শুভ্র আরও কিছু বলবে এমন সময় শুভ্রের ফোনটা বেজে উঠল। শুভ্র একবার ফোন তো একবার বর্ষার দিকে তাকিয়ে বসা উঠে দাঁড়ালো, তারপর বলল, বাকি কথা পরে হবে বর্ষা, তুমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। এতটুকু বলে ফোনটা তুলে চলে যায় শুভ্র বেলকনিতে। আর বর্ষা নিরালায় তাকিয়ে থাকে শুভ্রের যাওয়ার পানে। এমন এক মুহূর্তেও কেউ শুভ্রকে ফোন করবে, এটা সত্যি খুব বিস্মিত বিষয় হয়ে দাঁড়ালো বর্ষার জন্য। প্রায় আধ ঘন্টা পর শুভ্র কথা বলা শেষ করে বেলকনি থেকে আসলো ভিতরে। ততক্ষণে বর্ষা ড্রেস পাল্টে সুন্দর একটা শাড়ি পরে ঘুমিয়ে পড়েছে নীরবে। শুভ্র এক পলক তাকালো বর্ষার মুখের দিকে, তারপর বলল, জানো তো আমরা অনেক সময় যা চাই তা যেমন পাই না, তেমনি অনেক সময় চাওয়ার জিনিসের চেয়েও অতি মূল্যবান কিছু পাই। এতটুকু বলে তপ্ত নিঃশ্বাস ফেলে রুমের লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল শুভ্র। সে জানে না তার আগামী দিনগুলো কেমন হবে। আদৌ কি সে মানিয়ে নিতে পারবে বর্ষাকে? সত্যি তো প্রত্যেকবার মেয়েদেরই কেন মানিয়ে নিবে হবে, ছেলেদের কেন নয়? মাঝে মাঝে ছেলেদেরও মানিয়ে নেওয়া উচিত। গভীর রাত। ঘড়ির কাঁটায় প্রায় 2টো ছাড়িয়ে গেছে। এমন সময় আচমকা চোখ খুলে ফেলল বর্ষা। মাথার ভিতর অগোছালো কথারা ঘুরপাক খাচ্ছে খুব। শুভ্রের কাণ্ডকারখানা যেন বুঝা বড় দায় হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কি বলছে না বলছে সবই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে বর্ষার। দূর আকাশ বেয়ে মৃদু বাতাস আসছে রুমে। তবে আপাতত প্রকৃতির দিকে খুব বেশি নজর দিল না বর্ষা, নিমিষেই চোখ দুটো বুজিয়ে নিল সে। পরের দিন সকালে সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল বর্ষার। রুমে তখন শুভ্র ছিল না।
সোফায় শুভ্রকে না দেখে কিছুটা চিন্তিত মুখ নিয়েই শোয়া থেকে উঠে বসল বর্ষা। পরক্ষণেই ওয়াশরুম থেকে শব্দ আসায় বর্ষা বুঝল শুভ্র হয়তো ওয়াশরুমে গেছে। কিছুক্ষণ এদিক সেদিকে তাকিয়ে তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়াল বর্ষা। এমন সময় দরজায় নক করল কেউ। বর্ষাও নিজেকে হালকা গুছিয়ে নিয়ে এগিয়ে গেল দরজার কাছে। দরজা খুলতেই শুভ্রের ছোট বোন শ্রভ্রাকে দেখে বলল সে, গুড মর্নিং। শুভ্রা মুচকি হেসে বলল, গুড কি বের পরে বলবো ভাবি। আগে বলো তুমি এখনো তৈরি হওনি কেন? নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। এই তো এক্ষুনি আসছি শুভ্রা। ঠিক আছে ভাবি তাড়াতাড়ি এসো। ভাইয়া কই? তোমার ভাইয়া ওয়াশরুমে গেছে। ঠিক আছে ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি এসো ভাবি। উত্তরে কিছু বলার আগেই শুভ্রা চলে যায়। বর্ষাও বেশি কিছু না বলে দরজা আটকে দেয় আবার। এমন সময় পিছন থেকে শুভ্র বলে উঠল, কে এসেছিল? আচমকাই শুভ্রের কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে উঠল বর্ষা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল সে, শুভ্রা, আপনায় আর আমায় তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। প্রতি উত্তরে শুভ্র শুধু একটা ক্ষুদ্র শব্দই ব্যবহার করে বলে, ওহ। শুভ্রের কথার প্রতি উত্তর হিসেবে বর্ষাও নিরিবিলি শব্দ বলে, হুম। ভার্সিটির লাইব্রেরির একদম শেষ বেঞ্চের কর্নার সিটে চুপচাপ বসে আছে হিয়া। চোখে মুখে বিস্ময়ের ছাপ তার। যদিও বইয়ের পাতায় মুখ লুকিয়ে আছে সে, তারপরও বিরক্ত লাগছে, কেমন যেন সবকিছুই ধূসর মিশ্রিত ধোঁয়াশা লাগছে আশপাশ। হিয়া বই ছেড়ে ডায়েরিতে হাত দিল। তারপর নিজের অজান্তেই কিছু অগোছালো শব্দকে গুছিয়ে লিখতে শুরু করল সে। এমন সময় হাতে গোনা ৫-৬টা ছেলের সাথে কালো শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা, হাতে কালো ওয়াচ পরে পুরো ফিল্মি স্টাইলে হিয়ার দিকে হেঁটে আসছিল নির্মল। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ তার। নির্মল ঢুকতেই লাইব্রেরি জুড়ে থাকা ছেলে মেয়েগুলো পুরো হা হয়ে তাকিয়ে রইল তার দিকে। কিন্তু তাদের দৃষ্টি বেশিক্ষণ আর রাখল না নির্মলের দিকে। কারণ নির্মল একবার বলেছিল তাকে দেখলে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না কারোই। নির্মলের কথা মাথায় রেখে পরক্ষণেই সবাই চোখ নামিয়ে যে যার কাজে মনোযোগ দিল। এদিকে নির্মল হাঁটতে হাঁটতে একদম এসে বলল হিয়ার মুখোমুখি চেয়ারে। হিয়ার তখনও দৃষ্টি ছিল ডায়েরির পাতায়। নির্মল হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, কাল এয়ারপোর্টে তুমি কার সাথে কথা বলেছিলে হিয়া? নির্মলের কথাটা কান পর্যন্ত আসলেও সেটার উত্তর দেওয়ার যেন কোনো প্রয়োজন মনে করল না হিয়া। সে তার মতো চুপচাপ ডায়েরির পাতায় কিছু লিখতে ব্যস্ত ছিল। হিয়ার এমন চুপচাপ জিনিসপত্র একদমই সহ্য হয় না নির্মলের। তারপরও বরাবরই এই মেয়েটা অসহ্যকর যন্ত্রণা দেয় তাকে। নির্মল নিজের রাগটাকে যথাসম্ভব কন্ট্রোল করে আবারও বলে উঠল, কি হলো, তুমি কথা বলছো না কেন? কার সাথে কথা বলেছিলে তুমি? এবারও নিশ্চুপ হিয়া। এবার যেন নিজের সহ্যের সীমা অতিক্রম করছে হিয়া। নির্মল প্রচণ্ড রাগ নিয়ে বলল, তুমি কি ভেবেছ তুমি কিছু না বললে আমি জানতে পারবো না হিয়া? আই প্রমিজ জাস্ট দুদিনের মধ্যে ছেলেটাকে খুঁজে বের করে ওর রক্তাক্ত দেহটাকে তোমার সামনে হাজির করব আমি। এবার না চাইলেও যেন চুপ থাকতে পারল না হিয়া। ডায়েরির পাতা থেকে কলম আর চোখ দুটোটাকেই সরিয়ে বলল সে, আপনি নিজেকে কি ভাবুন বলুন তো? প্রথমত এমনটা নয় আমি যে ছেলের সাথেই কথা বলবো সে ছেলেই আমার প্রেমিক হবে। আর দ্বিতীয়ত, আপনি কি মনে করেন কোনো ছেলেকে মেরে তার নিথর দেহ আমার সামনে আসলেই আমি আপনাকে ভালোবাসি বলে ফেলব? দেখুন এইসব চিন্তাধারা মাথা থেকে বের করুন। এতটুকু বলে বসা থেকে উঠে দাঁড়ালো হিয়া। তারপর নিজের ব্যাগ, ডায়েরি আর কলমটাকে হাতে নিয়ে বলল, কাল যে ছেলের সাথে আমি কথা বলেছি সে আমার কেউ ছিল না। আর তার থেকেও বড় কথা সে বিবাহিত।
আশা করি আপনার জন্য ওই ছেলের বায়োডাটার ইনফরমেশন হিসেবে এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন পড়বে না। এতটুকু বলে তখতনাথ জায়গা ত্যাগ করল হিয়া, আর নির্মল নিশ্চুপে শুধু তাকিয়ে রইল হিয়ার যাওয়ার পানে। ব্রেকফাস্ট টেবিলে বর্ষা বাদে গোল হয়ে বসে আছে সবাই। একমাত্র কাটা চামচের শব্দ ব্যতীত তেমন কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তেমন। শুভ্রের বাবা মা, দাদু, শুভ্রা সবাই চুপচাপ খাওয়ায় ব্যস্ত। যদিও তারা বর্ষার অপেক্ষা করছিল অনেকক্ষণ, কিন্তু শুভ্র বারণ করায় নিজেদের খাওয়ার কাজে মগ্ন হন সকলেই। তাদের পাশেই রাহেলা নামক এক মহিলা খাবার সার্ভ করছেন। উনি এ বাড়ির পুরনো একজন কাজের লোক। যদিও উনি কাজের লোকের চেয়ে পরিবারের একজন সদস্যের মর্যাদাই বেশি পান। এমন সময় সিঁড়ি বেয়ে একটা লাল টুকটকে শাড়ি পরে নিচে নামল বর্ষা। এই শাড়িটার জন্য যা দেরি হলো তার। এতটা দেরি হওয়ার জন্য বেশ সংকোচটা ফিল হচ্ছিল ভিতরে ভিতরে। বর্ষাকে আসতে দেখে শুভ্রা বলে উঠল, উই তো বর্ষা ভাবি চলে এসেছে। সাথে সাথে সবাই তাকালো বর্ষার দিকে। শুভ্র এক পলক তাকিয়ে তখতনাথ চোখ সরিয়ে খেতে ব্যস্ত হয়ে পড়ল, যেন খাওয়া ব্যতীত আপাতত তার জন্য আর বড়সড় কোনো কাজ নেই। বর্ষা টেবিলের কাছ পর্যন্ত আসতেই শুভ্রের বাবা বলে উঠল, আমার পাশ দিয়ে বসো, বৌমা। এই প্রথমবার বর্ষা শুভ্রের বাবার মুখে বৌমা ডাকটা শুনল, বেশ লেগেছে তার। বর্ষা মুচকি হেসে বলল শুভ্রের বাবার পাশে থাকা চেয়ার পেতে। বর্ষা বসতেই রাহেলা খাবার দিতে শুরু করল বর্ষাকে। কিছুক্ষণের নীরবতার ভর করল সকলের মাঝে। হঠাৎই সেই নীরবতা কাটিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে উঠল শুভ্রের বাবা, তোমার লন্ডনে যাওয়ার ফ্লাইট কবে শুভ্র? খাবারের প্রতি বিশেষ মনোযোগ ছিল শুভ্রের। হুট করেই বাবা মুখের কণ্ঠ শুনে খাওয়া বন্ধ করে বাবার মুখের দিকে তাকালো শুভ্র, তারপর বলল, 1 সপ্তাহ পর। শুভ্রের কথা শুনে শুভ্রের বাবা বেশ ভাবনাহীনভাবেই বলে উঠল, তুমি নিশ্চয় জানো এবার তুমি একা নও, তোমার সাথে বর্ষাও যাবে। প্রতি উত্তরে কিছু বলল না শুভ্র, কারণ সে এটা জানত। শুভ্রকে চুপ থাকতে আবারও প্রশ্ন ছুড়ল শুভ্রের বাবা, এখন তুমি কি বলো? বাবার ফের প্রশ্ন শুনে শুভ্র তার বাকি খাবারগুলো শেষ করে আধ গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ালো, তারপর টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমরা তো সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছ, তাই নতুন করে আমি আর কি বলবো, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। যাই হোক, আমি একটু বের হব, আমার কিছু কাজ আছে। এতটুকু বলে বাসা থেকে বেরিয়ে যায় শুভ্র। শুভ্রের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে বর্ষা। বাকি সবাই না বুঝলেও সে বুঝতে পেরেছে অনেকটা অভিমান নিয়েই কথাগুলো বলল শুভ্র। সকাল থেকেই বাড়ির মানুষজন বেশ ব্যস্ত, কারণ কাল শুভ্র আর বর্ষার বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের অনুষ্ঠানটা বাড়িতে হওয়ায় ব্যস্ততা যেন আরও বেশি সবার। শুভ্রদের আত্মীয়স্বজন আসতে শুরু করেছে অনেকেই। পুরো বাড়ি জুড়েই একটা হট্টগোল ব্যাপার, যদিও এগুলো কাল থেকেই ছিল। শুভ্রদের বাসা থেকে বর্ষাদের বাড়ির দূরত্ব কয়েক মিনিটের জাস্ট। নিজের রুমে চুপচাপ বসে আছে বর্ষা। তার পাশেই শুভ্রা বক বক করে যাচ্ছে। শুভ্রার কথার প্রতি ওর হিসেবে জাস্ট হানা, এই দুটো শব্দই বেশি ইউজ করছে সে। হঠাৎই বর্ষা বলে উঠল, আচ্ছা শুভ্রা, তোমার ভাইয়ার বিদেশি ফ্রেন্ডরা কেন আসলো না বিয়েতে? এতক্ষণ বর্ষার হানা শব্দ ছেড়ে বড় কথা শুনে শুভ্রা বেশ ভাবনাহীনভাবেই বলে উঠল, আজ আসবে বোধহয়, আসলে তোমাদের বিয়েটা তো কয়েকদিন আগে হয়ে গেছে, তাই হয়তো তারা আসতে পারেনি। ওহ, হুম, ভাইয়া বোধহয় তাদের আনতেই গেছে। প্রতি উত্তরে তেমন কিছু বলল না বর্ষা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। উপরে তার বেস্ট ফ্রেন্ড আরোহীর নাম দেখে চোখে মুখে হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই হাসিটাকে দমিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ফোন কেন করেছিস তুই? বর্ষার কথা শুনে অপর পাশে আরোহী বলে উঠল, লে খুকি, যেখানে রাগ আমার করার কথা সেখানে তুই করছিস কেন? মানে?
মানে আবার কি বিয়ের ডেটের 2 সপ্তাহের আগেই বিয়ে সেরে ফেলেছিস, আবার রাগ দেখাচ্ছিস? তোকে তো আগেই বলেছি। কচু বলেছিস, যাই হোক পিছন ফের। কি বলছি, পিছন ঘুর। সাথে সাথে পিছনে ফিরে তাকালো বর্ষা। সত্যি সত্যি পিছনে তার প্রবাসী বেস্ট ফ্রেন্ডকে দেখে চোখে মুখে হাসি ফুটে উঠল তার। তখতনাৎ খুশি হয়ে একবার শুভ্রা তো একবার আরোহীর দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সে আরোহীকে। তারপর কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলল সে, কেমন আছিস দোস্ত, কতদিন পর তোকে দেখলাম। আমি ভালো, আর তুই? ভালো। পরন্ত বিকেল বেলা ঢাকার উত্তরার আনাচে কানাচে বিভিন্ন বইয়ের দোকানে ঘুরে ঘুরে দেখছে হিয়া। মাথা মন সবকিছুই নিস্তেজ প্রায় তার। কোনো এক সাহিত্যের খোঁজেই নাজেহাল অবস্থা তার। বিকেল হওয়া সত্ত্বেও প্রচণ্ড গরমে মাথা মন প্রায় ক্লান্ত তার। কিছুটা হতাশ হয়েই বইয়ের দোকান থেকে নামল হিয়া। ব্যস্ত শহর জুড়ে চলছে সাই সাই সব গাড়ি। হিয়া তার ক্লান্ত মাখা মুখটা নিয়েই হাঁটা ধরল হাতের ডান দিকের রাস্তা দিয়ে। হয়তো বইয়ের খোঁজের জন্য তাকে কুরিয়ার সার্ভিস অর্থাৎ অনলাইনই ব্যবহার করতে হবে। শুধু শুধু সারা বিকেল জুড়ে হাঁটল এদিক সেদিকে। মুখ জুড়ে থাকা ঘামগুলো নিমিষেই ওড়না দিয়ে মুছে ফেলল সে। এই মুহূর্তে বৃষ্টি নামলে হয়তো মন্দ হতো না খুব। কিন্তু আকাশটা আজ বড্ড পরিষ্কার মনে হয় না আজ আর বৃষ্টি নামবে। আনমনেই আকাশপথে তাকিয়ে এগিয়ে চলল হিয়া ব্যস্তশীল রাস্তা পেরিয়ে। তৃষ্ণা পেয়েছে খুব, কিন্তু আশেপাশে তেমন কোনো চায়ের দোকান দেখছে না সে। যাও আছে তাও তার অপোজিট রাস্তায়, সেখানে যেতে হলে তাকে মাঝরাস্তার এই গাড়িগুলো টপকাতে হবে। কিন্তু এই মুহূর্তে রাস্তা পারাপার হতে মোটেও মন চাইছে না তার। একবার পা হলে দ্বিতীয় ঘুরে আবারও আসতে হবে তাকে। শেষমেশ নিরুপায় হয়েই ক্লান্ত শরীর আর মন নিয়েই হাঁটা শুরু করল সে। কয়েক কদম যেতেই হঠাৎই পিছন থেকে একটা পিচ্ছি ছেলে এসে ওড়না ধরে টান দিল হিয়ার। গলায় টান অনুভব হতেই তখতনাৎ দাঁড়িয়ে পড়ল সে। ওখানেই পিছন ফিরে পিচ্ছি একটা ছেলেকে দেখে নিচে বসে বলল হিয়া। কিছু বলবে আমায়? উত্তরে ছেলেটিও মাথা নাড়িয়ে হা সমর্থন দিল, যার অর্থ সে কিছু বলবে। ছেলেটির মাথা নাড়ালো দেখে হিয়া তার চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করে বলল, বলো। সাথে সাথে পিছন থেকে একসাথে এক বোতল ঠান্ডা পানি আর অন্য হাতে একটা গোলাপ আর চিরকুট এগিয়ে দিল হিয়ার পানে। ছেলেটির কাজে হিয়া অবাক হয়েই ওগুলো হাতে নিল। পরক্ষণেই পাল্টা কিছু বলতে তার আগেই পিচ্ছি ছেলেটি দৌড়ে হাওয়া হয়ে গেল মুহূর্তেই। হিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর চিরকুটটা খুলল সে, যেখানে লেখা, এত আলসে কেন তুমি? জানো না তৃষ্ণা পেলে পানি খেতে হয়? সবসময় সাহিত্যের পিছনে ছুটলেই হবে নাকি মিস উপন্যাসিকা? মাঝে মধ্যে কাল্পনিকতা থেকে বেরিয়ে বাস্তবেও মুখ লুকাতে হয় প্রিয়দর্শিনী। হিয়া বেশ অবাক হল চিরকুটটা পড়ে। সে যে সাহিত্যের পিছনে ছুটছিল এটা কি করে বুঝল এই চিরকুটের মালিক? অবাক হয়েই বলল সে। স্ট্রেঞ্জ। বলেই পেছনে ফিরে তাকালো কয়েকবার, বাট আশেপাশে তেমন কাউকেই চোখে পড়ল না তার। পরক্ষণেই বেশি কিছু ভাবল না আর এগিয়ে গেল নিজের গন্তব্যের দিকে। চেয়েছিল ফুলটা ফেলে দিতে, কিন্তু ফুলটা এতটাই সুন্দর যে না চাইলেও সেটাকে নিয়েই এগিয়ে গেল সে। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটল তার। অন্যদিকে থেকে বেশ খানিকটা দূরে হিয়া হাসিমাখা মুখ দেখে নিশ্চুপেই হাসল কেউ। হয়তো এতক্ষণ হিয়ার এই হাসিমাখা মুখটা দেখার জন্যই ব্যাকুলভাবে অপেক্ষা করছিল সে। পরের দিন খুব ধুমাধাম করেই বৌভাতের অনুষ্ঠান পালন করা হলো শুভ্র আর বর্ষার। শুভ্রের কয়েকজন বিদেশি ফ্রেন্ডরাও সামিল ছিল তাতে, যদিও তাতে বর্ষার কোনো ক্ষোভ ছিল না। বর্ষার সাথে হাই হ্যালো ব্যতীত তেমন কোনো কথা হয়নি আর তাদের সাথে। রাত প্রায় 10টার কাছাকাছি। সারাদিনের অনুষ্ঠান ছেড়ে সবেমাত্র বিছানায় গা এলিয়েছে বর্ষা। আজ তার মা বাবাও এসেছিল।
সাথে এসেছিল হাতে গোনা কয়েকজন বন্ধু। বর্ষা খুব নিশ্চুপ স্বভাবের হওয়ার খুব একটা বন্ধু জোটেনি তার। হাতে গোনা দুচার হবে হয়তো। তপ্ত নিঃশ্বাস ছাড়ল বর্ষা। আজ আবারও বেলকনিতে দাঁড়িয়ে শুভ্র কারো সাথে কথা বলছে। কার সাথে রাত করে কথা বলে বুঝতে পারে না বর্ষা। কোনো বিশেষ কেউ। উত্তর মেলে না বর্ষার। অতপর বেশি কিছু না ভেবেই চোখ বুজে ফেলল সে। তাদের সম্পর্কটা ঠিক কোনোদিকে যাচ্ছে ঠিক বুঝে উঠতে পারছে না সে। শুভ্র তেমনভাবে কোনো কথাই বলে না বর্ষার সাথে। যেটা খুবই খারাপ লাগছে বর্ষার কাছে। শুভ্র চায় কি? কি চলছে শুভ্রের মনে? বুঝে উঠতে পারে না বর্ষা। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। এই মুহূর্তে মনে হচ্ছে বর্ষার এই বিয়ে না হলেই বোধহয় ভালো হতো। রাত প্রায় 1:30টার কাছাকাছি। টেবিল জুড়ে থাকা কিছু ডায়েরির পৃষ্ঠা উল্টে চলছে বারংবার। যদিও সেখানে কিছু অস্পষ্ট শব্দ ব্যতীত তেমন কিছুই লেখা নেই। জানালার কার্নিশ বেয়ে আসা রাতের জ্যোৎস্না ভরা আলো এসে পড়ছে সেই ডায়েরির পাতাতে। এদের পাশেই খাট জুড়ে ঘুমিয়ে আছে হিয়া। কয়েক মুহূর্ত আগেই চোখ বুজেছে সে। যদিও ঘুমটা খুব বেশি গভীর হয়নি তার। এমন সময় হঠাৎই বেলকনির পাশ দিয়ে কিছু ভয়ানক শব্দ কানে আসতেই হিয়ার কাঁচা ঘুমটা ভেঙে গেল, সাথে আঁতকে উঠল মন। চটজলদি শোয়া থেকে উঠে বসল হিয়ার। রুমের লাইট জ্বালালো থাকায় খুব বেশি ভয় পেল না সে। হিয়া কিছুটা ঘাবড়ানো মুখ নিয়েই এগিয়ে গেল বেলকনির দিকে। তৎক্ষণাৎ একটা প্যাকেট আর প্যাকেটের ওপর দড়ির সাথে আটকানো একটা চিরকুট দেখে আরো যেন অবাক হয় খুব। হিয়া তৎক্ষণাৎ এগিয়ে যায় সেদিকে। হয়তো সে যেটার খোঁজে সারা বিকাল জুড়ে হাঁটল সেটাই এটা। হিয়া আশপাশ তাকিয়ে চটজলদি চিরকুটটা হাতে নিল। তবে এবার চিরকুটটা খোলা আগের সাথে থাকা প্যাকেটটা খুলল সে। প্যাকেটটা খুলতেই মুখে হাসি ফুটল তার। কারণ সে যে বইটা খুঁজছিল সেটাই এটা। হিয়া খুশি মনে চিরকুটটা খুলল, যেখানে লেখা, তোমার একটুখানি নিশ্চিতে ঘুমানোর উপহার হিসেবে এই ছোট্ট উপন্যাস প্রিয়দর্শনী। হিয়া খুশি মনে তাকালো আবারও তার হাতে থাকা বইটার দিকে, যেখানে তার প্রিয় একজন লেখক রবীন্দ্রনাথের লেখা উপন্যাস ঘরে বাইরে নামটি জল জল করছে। ঠোঁটে হাসি রেখেই বইটি বুকে জড়িয়ে ধরল হিয়া। অনাকাঙ্ক্ষিত খুশিরা হুট করে হানা দিল। যেমন খুশি খুশি লাগে এই মুহূর্তে হিয়ার অবস্থাটাও তাই, যেটা হয়তো লিখে প্রকাশ করা যাবে না। সময়টা অস্থায়ী। তাই তো এই অস্থায়ী সময়টার সাথে চলতে গিয়ে প্রায় থতমত খেতে হয় আমাদের। ব্যস্ত এই সময়ের ব্যস্ত এই শহরে মানুষের আনাগোনাও প্রখর। আর এই ব্যস্ত মানুষদের ভিড়েই ঢাকা এয়ারপোর্টের অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষার পরিবার। সাধারণত শুভ্র বর্ষাকে বিদায় দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে ওনারা। শুভ্রের মা আর বর্ষার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে খুব। ছেলে মেয়ে দুটোকে বিদায় দিতেই এসেছে ওনারা এখানে। শুভ্রকে অনেক কিছু বুঝিয়ে বলছে শুভ্রের বাবা। বিয়ের পর থেকেই দেখছে ছেলেটা খুব চুপচাপ হয়ে গেছে। এমনিতেও শুভ্র একটু গম্ভীর টাইপের। কিন্তু বিয়ের পর যেন এর গভীরতা আরও বেশি হয়ে গেছে, যার জন্য একটু টেনশনও হচ্ছে শুভ্রের বাবার। অতপর সবাইকে বিদায় জানিয়ে পাশাপাশি হেঁটে ফ্লাইটের উদ্দেশ্যে রওয়ানা হল শুভ্র আর বর্ষা। পিছন ফিরে আরেকবার তাকালো বর্ষা। আপনজনদের ছেড়ে চলে যাচ্ছে সে অনেক দূরে। যদিও সে জানে না সামনের দিনগুলো আসলে কেমন কাটবে তার। তপ্ত নিঃশ্বাস ফেলে চোখে পানি মুছে এগিয়ে যেতে লাগল সে শুভ্রের পিছু পিছু। বাকি সবাইও প্রায় নির্বিকার হয়ে তাকিয়ে রইল শুভ্র বর্ষার যাওয়ার পানে। প্লেনের মাঝ বরাবর সারিতে উইন্ডো সিটে বসে আছে বর্ষা। নার্ভাস লাগছে খুব। লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছে সে বিদেশে পাড়ি দেওয়ার জন্য। বুকের ভিতর যেন হাতুড়ি পেটার মতো কম্পিত শব্দ হচ্ছে খুব।
এতটাই অস্থিরতা ফিল হচ্ছে তার যে শরীর সমেত কাঁপছে। কাপা কাপির ঠেলায় 2 বোতল পানি শেষ করে ফেলেছে কয়েক মুহূর্তে। 3 বারের বার পানি আনার জন্য কাউকে ডাকার জন্য পরিকল্পনা করতেই তার পাশে বসে থাকা শুভ্র বিরক্ত নিয়ে তাকালো বর্ষার দিকে। তারপর বলল, আরে এখানে হচ্ছেটা কি? তুমি কি সোজা হয়ে বসতে পারো না? আর এতবার পানি খাওয়ার কি আছে? শুভ্রের কথা শুনে কেঁপে উঠল বর্ষা। তখতনাথ কাপা কাপা গলায় বলল সে। বিশ্বাস করুন, আমার না ভীষণ ভয় করছে, শরীর কাঁপছে, গলা শুকিয়ে আসছে। এত ভয় পাওয়ার কি আছে? প্লিজ আমার উপর বিরক্ত হবেন না। আসলে প্রথমবার ফ্লাইটে করে কোথাও যাচ্ছি তো। কোনো ব্যাপার না, আমি আর পানি খাবো না। এতটুকু বলে হাত থেকে পানির বোতল সরিয়ে ফেলতে নিল বর্ষা। কিন্তু আশেপাশে কোথায় রাখবে সেটাই বুঝতে পারছে না। বর্ষার কাজে আরও বিরক্ত শুভ্র। গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, আমার কাছে দেও। সাথে সাথে বর্ষাও 2 সেকেন্ড দেরি না করে হাতের বোতলটা এগিয়ে দিল শুভ্রের কাছে। তারপর শুকনো হেসে জানালার বাহিরে তাকালো সে। এদিকে শুভ্র একজন লেডি এয়ারহোস্টকে ঢেকে আরেক বোতল পানি আনিয়ে রাখল বর্ষার আড়ালে। এরই মধ্যে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো আর 10 মিনিটের মধ্যেই তাদের ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবে। যাত্রীরা যেন তাদের সিটবেল্ট খুব যত্ন সহকারে চটজলদি লাগিয়ে ফেলে। মাইকের অ্যানাউন্সমেন্ট শুনে শুভ্রসহ ফ্লাইটের সবাই তাদের সিট বেল্ট লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বর্ষাও হাতে নিল সিটবেল্ট, কিন্তু নার্ভাসের কারণে হাত কাঁপছে তার, যার দরুন ঠিকভাবে লাগাতে পারছে না সে। বর্ষার কাণ্ড খেয়াল করল শুভ্র, অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বর্ষার কাছাকাছি এগিয়ে গিয়ে সিটবেল্ট লাগাতে লাগাতে বলল, এত নার্ভাস হওয়ার কি আছে? ভুলে কেন যাচ্ছ? তুমি একা নও, আমিও তো আছি তোমার সঙ্গে। যদিও কথাটা শুভ্র কিছুটা বিরক্তির ভাব নিয়েই বলল, তারপরও শুভ্রের কথা শুনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল বর্ষার ভিতর দিয়ে, যার কারণে আনমনেই মুখে হাসি ফুটল তার। কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না বর্ষার ঠোঁটে। হঠাৎই পুরো প্লেন জুড়ে কম্পিত এক ধাক্কা খেতেই চমকে উঠল সে। সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে শুভ্রের হাত ঝাপটে জড়িয়ে ধরল তখতনাথ। চোখ বন্ধ করে নিল নিমিষেই। চোখ, মুখ, ঠোঁট অনবরত কাঁপছে তার। শুভ্র বেশ অবাক হয়েই তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। সে বুঝে না এতটা ভয় পাওয়ার কি আছে। এরই মধ্যে প্লেন চলতে শুরু করল ধীর গতিতে। শুরুতে আস্তে আস্তে চললেও ধীরে ধীরে এর প্রবণতা হল গভীর। সামনে যত এগোচ্ছে বর্ষার হৃৎপিণ্ড যেন ততই তড়িৎ গতিতে বাড়তে লাগল। হাত কাঁপছে, শরীর কাঁপছে, বুকের ভিতর ডগ ডগ করছে, সব মিলিয়ে বিশ্রী এক অবস্থা। শুভ্র তখনও শুধু তাকিয়ে আছে বর্ষার এমন ভয়া মুখের দিকে। না চাইতেও ভিতর থেকে কেমন যেন হাসি পাচ্ছে তার, যদিও কারো ভয়া চেহারা নিয়ে হাসাহাসি করতে নেই, কিন্তু তারপরও হাসি পাচ্ছে শুভ্রের। নিজের হাসিটাকে দমিয়ে রেখে কোনোমতে স্থির বা সোজা হয়ে রইল সে। এরই মধ্যে ধীরে ধীরে আকাশপথে পাড়ি জমাতে লাগল তাদের প্লেন। বর্ষা তার নখ দিয়ে খামচে এতটাই শক্ত করে ধরে আছে শুভ্রের হাত যে এখন শুভ্র ব্যথা অনুভব করছে একটু। তবে ঠোঁট চেপে পুরোপুরি ব্যথাটাকে হজম করে নিল সে। কিছুক্ষণ পর প্লেন জমিন ছেড়ে আকাশপথে ভাসছিল তখন। ধীরে ধীরে বর্ষার মন, মস্তিষ্ক সবকিছুই শান্ত হতে লাগছিল ধীরে গতিতে। বর্ষা আস্তে আস্তে তার চোখ খুলতে লাগল। চোখ এতটাই শক্ত করে চেপে রেখেছিল যে শুধুতে ঝাপসা ঝাপসা লাগছিল সবকিছু। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তাকালো সে শুভ্রের দিকে। শুভ্র তখন স্থির দৃষ্টি নিয়ে তাকিয়েছিল বর্ষার পানে। শুভ্রকে নিজের দিকে এক অ্যাঙ্গেলে তাকিয়ে থাকতে দেখে চটজলদি নিজের হাত সরিয়ে অস্পষ্টনীয়ভাবে নিজের হাসিটাকে ঠোঁটে রেখে বলল, সরি। সাথে সাথে দৃষ্টি সরালো শুভ্র বর্ষার উপর থেকে।
নিজের ডান হাতটাকে শক্ত করে চেপে ধরল, তৎক্ষণাৎ ব্যথায় হালকা জ্বলছে জায়গাটা। হয়তো বর্ষার নখের আঁচড়ে ছিলে গেছে একটু। কাঙ্ক্ষিত বিরক্ত নিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে নিয়েও আবার কিছু বলল না সে। শুভ্রের কাজে ভীত হয়ে বসে রইল বর্ষা। এদিকে শুভ্র ভাবছে, এই মেয়ের সাথে সারাজীবন সংসার করবে কি করে। আঘাতে আঘাতে মনে হয় ক্ষত বিক্ষত করবে তাকে। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ শুভ্রের। এই কয়েকদিন নিজেকে সামলে নিতে পারলেও এখন যেন সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে বর্ষা। যখন তখন রাগের বশে যা খুশি তাই করে ফেলতে পারে শুভ্র। চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে লাগল শুভ্র। হয়তো রাগ কমানোর প্রচেষ্টা। এদিকে শুভ্রের কাণ্ডে খুব বলতে ইচ্ছে করছিল, বর্ষার এত রাগ করেন কেন, আমি তো একটু ভয় পেয়েছিলাম শুধু। আপনি না খুবই ভয়ানক। কিন্তু কথাটা আর বলা হয়ে উঠল না শুভ্রকে। বর্ষার ভিতরের ঠোঁট পর্যন্তই আটকে রইল সেই কাঙ্ক্ষিত বাক্যগুলো, অস্পষ্টনীয় শব্দগুলো। হঠাৎই চোখ গেল বর্ষার শুভ্রের হাতের দিকে, সাথে সাথে কেঁপে উঠল সে। তার নখের আঁচড়ে পুরো লালচে হয়ে গেছে জায়গাটা। তাই হয়তো ব্যথায় আর রাগে চোখ বন্ধ করে রেখেছে শুভ্র। বর্ষার ইচ্ছে করছে হাতটা ধরে মলম লাগিয়ে দিতে, কিন্তু সাহসে কুলাচ্ছে না মোটেও, যদি রেগে যায় শুভ্র নামক এই ভয়ানক ব্যক্তিটি। তাই মনের এর কাঙ্ক্ষিত বাসনা নিয়েই চুপচাপ বসে রইল বর্ষা নিজের সিট জুড়ে। রাত 9টা কি 10টা। রাস্তার পাশ জুড়ে থাকা আলোকিত ল্যাম্পপোস্টের পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে হিয়া। কিছুটা বিরক্ত লাগছে তার। নিজের প্রাণপ্রিয় ডায়েরিটা কি করে যে শিফাদের বাড়িতে রেখে আসলো, এটাই যেন বুঝল না সে। তাই তো সেটা আনতেই এই রাতের বেলা বাড়ি থেকে বের হতে হয়েছিল তাকে। যদিও আরও কয়েক ঘন্টা আগে বেরিয়েছিল, এখন বাড়ি ফেরার উদ্দেশ্যেই হাঁটছে। আশেপাশে মানুষের আনাগোনা খুব কম, যার দরুন হালকা ভয় ভয় করছে তার। তাদের এলাকায় একটা কুকুর আছে, যেটা প্রায় এই টাইম করে ঘেউ ঘেউ করে, যার কারণে আরও বেশি ভয় হচ্ছে হিয়ার। ছোটবেলা থেকেই কুকুরকে ভীষণ ভয় পায় সে। সেই ছোটবেলায় কবে টিউশন পড়তে গিয়ে দৌড়ানি খেয়েছিল কুকুরের, সেই ভয় এখনো আছে তার। হিয়া যত পারে তাদের এলাকার সেই কুকুরটাকে এড়িয়ে চলে। আজও মনে মনে চাইছে কুকুরটার সাথে যেন দেখা না হয়। মনে মনে আল্লাহর নাম নিয়ে ভীত শরীর নিয়ে আস্তে আস্তে এগোচ্ছিল সে। এমন সময় অনাকাঙ্ক্ষিতভাবে একটা রিকশা এসে থামল তার সামনে। হুট করে এমনটা হওয়াতে পুরোই কেঁপে উঠল হিয়া। সামনেই রিকশাওয়ালাকে দেখে নিজেকে সামলে নিয়ে পাশ কেটে চলে যেত নিল সে। হিয়াকে যেতে দেখে বলে উঠল রিকশাওয়ালা, কোথায় যাবেন নাকি আফা? আমি আমনেরে পৌঁছাই দেই। রিকশাওয়ালার কথা শুনে ওখানেই দাঁড়িয়ে পড়ল হিয়া। পিছন ঘুরে মুচকি হেসে বলল সে, তার আর দরকার পড়বে না চাচা, আমি প্রায় এসে গেছি। বলেই যেতে নিল হিয়া। হিয়াকে যেতে দেখে বলে উঠল রিকশাওয়ালা, আপনি নাকি কুকুরে ভয় পান, তাই স্যার কইল আপনার বাড়ির গেটের লব্দি নামাই দিতে। রিকশাওয়ালার কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় হিয়ার। আশ্চর্য সে যে কুকুরে ভয় পায়, এ কথাটা রিকশাওয়ালা কি করে জানল, আর স্যারটাই বাকে। হিয়া অবাক হয়ে বলল, কোন স্যার? নাম কইতে মানা করছে। এবার বিরক্ত লাগল হিয়ার। আশ্চর্য, নাম বলেনি কেন? কোনোভাবে নির্মল নয় তো? কিন্তু এই মুহূর্তে নির্মলের তো চেম্বারের থাকার কথা তাহলে। হিয়ার ভাবনার মাঝেই আবারও বলে উঠল রিকশাওয়ালা, কি হলো আহেন আফা, একলা একলা গেলে ভয় পাইতে পারেন। হিয়া বিরক্ত হল খুব। বিরক্ত নিয়েই বলল সে, কে বলেছে আমি কুকুরে ভয় পাই? আমি কিছুতেই ভয় পাই না, বুঝেছেন? কিন্তু আফা। কোনো কিন্তু নয়, আপনি যান আপনার কাজে। বলেই হন হন করে এগিয়ে যেতে লাগল হিয়া। আশ্চর্য, কুকুরে ভয় পায় দেখে কি এখন রিকশাওয়ালাও তাকে নিয়ে মজা নিবে নাকি? আর কে না কে তার কথা শুনে হুট করে রিকশায় চড়ে বসবে, তারপর হেতে বিপরীত কিছু হয়ে গেলে তখন? নানা কিছু ভাবতে ভাবতে এগিয়ে চলল হিয়ার সামনে। হঠাৎই একটা মোড় আশায় থমকে দাঁড়িয়ে পড়ল হিয়া, কারণ সে যেটার ভয় পাচ্ছিল সেটাই তার সামনে দাঁড়িয়ে আছে।
আজকে আর ভাগ্য তার সহায় হল না। তার থেকে কয়েক কদম দূরেই একটা অটোরিকশার কাছ দিয়ে বসে আছে কুকুরটা। হিয়া ভয়ে ভয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো তার পাশ দিয়ে। বুক কাঁপছে তার, এই মুহূর্তে মনে হচ্ছে রিকশাওয়ালার কথাটা তার শোনা উচিত ছিল। এই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। হিয়া আস্তে আস্তে চুপচাপ কুকুরটার পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলো। কয়েক কদম এগোতেই হঠাৎই কুকুরটা ঘেউ ঘেউ করে উঠল। দুবার সাথে সাথে হিয়া ঘাবড়ে গিয়ে ও মা বাঁচাও বলতে বলতে দিল দৌড়। কতদূর যেতেই আচমকাই কেউ একজন হিয়ার হাত ধরে দিল, টান সাথে মুখ চেপে ধরল তখতনাথ। হিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। সাথে সাথে কাঙ্ক্ষিত সেই মানুষটা বলে উঠল তাকে, তোমরা মেয়েরা এত বেশি বুঝো কেন বলো তো? রিকশা পাঠিয়েছি আরাম করে চলে আসবে তা না, বেশি বুঝে নিজেও বিপদে পড়বে আর অন্য মানুষকেও বিপদে ফেলবে। ভয়ে জড়সড় হয়ে তাকিয়ে আছে হিয়া সামনের ছেলেটির মুখের দিকে। সে ভাবেনি এই মুহূর্তে তার সামনে নির্মল দাঁড়িয়ে থাকবে। হিয়া অস্পষ্টনীয়ভাবে তার মুখ ধারা উচ্চারণ করল উম উম। হিয়ার কথা শুনে ওর মুখের আরও একবার তাকিয়ে বেশ ভাবনাহীনভাবেই বলল নির্মল, কি বললে তুমি? উত্তরে আবারও উচ্চারণ করল হিয়া, যার অর্থ আমার মুখের ওপর থেকে আপনার হাত সরান। হিয়ার এবারের প্রতিধ্বনি শুনে নির্মল বুঝতে পেরে চটজলদি নিজের হাতটা সরিয়ে বলল, এখন বলো। সঙ্গে সঙ্গে তেলেবেগুনে এক হয়ে রাগী কণ্ঠ নিয়ে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল হিয়া, আপনি কি পাগল? এইভাবে কেউ কারো মুখ চেপে ধরে থাকে নাকি? আর একটু হলেই তো জানটা বেরিয়ে যাচ্ছিল। হিয়ার কথা শুনে নির্মল কিছুটা হতাশ হয়ে বলল, খুব বেশি কষ্ট পেয়েছ? হিয়া নিশ্চুপ। ওভাবে তাকাবে না। আপনি মানুষটা তো ভারী অদ্ভুত। আর এতরাতে এখানে কি করছেন? কি করছি মানি তোমার জন্যই তো আশা লাগলো। যাই হোক, রিকশায় ওঠোনি কেন? সেই তো কুকুরের ভয়ে দৌড়ানি দেওয়া লাগলো। দেখুন, বেশি বাজে বকবেন না, আমি একদমই ভয় পাইনি। তা তো তোমার চোখ দেখেই বুঝতে পারছি। তোমরা মেয়েরা না কেমন যেন একটা জিনিসে ভয় পাও, সেটা সহজে স্বীকার করতে চাও না। আপনার কথা বলা শেষ হলে বলুন, আমি বাড়ি যাব। জানি তো, দাঁড়িয়ে আছো কেন, যাও। বলেই হিয়ার সামনে থেকে সরে আসলো নির্মল। নির্মলকে সরতে দেখে হিয়া মিটমিট চোখে আশেপাশে তাকালো। কুকুরটা আগের ন্যায় সে যে রাস্তা দিয়ে যাবে সেখানেই বসে আছে, যেটা দেখে হিয়া শুকনো ঢোক গিলল। হিয়ার কাণ্ডে হাসল নির্মল, তারপর গম্ভীর কণ্ঠ নিয়েই বলল সে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন, যাও বাড়ি। নির্মলের কথা শুনে হালকা কেঁপে উঠল হিয়া। তখতনাৎ নিজেকে সামলে নিয়ে বলল সে, এমন করছেন কেন? আমি কি করছি? যা করার সব তো তুমি করেছ। আমি কি করেছি? হিয়ার এবারের কথা শুনে বেশ সিরিয়াসভাবেই হিয়ার চোখের দিকে তাকিয়ে বলল নির্মল, তুমিই তো করেছ সবকিছু। আমার হৃদয়টাকে ক্ষণে ক্ষণে আঘাত করছো কারণে অকারণেই বারবার। নির্মলের কথা নির্বিকার ভঙ্গিতে নির্মলের দিকে তাকালো হিয়া। হিয়াকে নিজের দিকে তাকাতে দেখে আবারও বলল নির্মল, আমায় কি একবার ভালোবাসা যায় না প্রিয়দর্শিনী? আমি কি সত্যি খুব খারাপ? নির্মলের এবারের কথা শুনে বেশ অবাক হয়েই তাকালো হিয়া নির্মলের মুখের দিকে। দুজনের চোখাচোখি হল খুব, দুজনেই তাকিয়ে দুজনের পানে। নির্মলের চোখ তো অনেক কিছু বলছে, কিন্তু সেই চোখের ভাষা কি হিয়া বুঝতে পারছে? হয়তো পারছে, হয়তো না। রাতের আকাশের তারারা ঝলমল করছে আজ, অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা গাছেরাও নড়ছে ভীষণ। গা ছমছম করা হিম শীতল কি ঠান্ডা বাতাস। কাঁধে কারো মাথার ভার অনুভব হতেই ঘুম ভেঙে যায় শুভ্রের। এখনও আকাশের বুকে মেঘেদের মাঝে ভাসছে তারা। শুভ্র আনমনেই তাকালো পাশ ফিরে। বর্ষার ঘুমন্ত মুখটা সবার আগে চোখে পড়ল তার। ফর্সা মুখ, হালকা মেকআপ, মুখে মায়া মায়া একটা ভাব। বর্ষার চোখের পাপড়িগুলো বেশ বড়সাথে ঘন। যে জিনিসটা আজ প্রথম খেয়াল করল শুভ্র,
বর্ষার ফেসে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে যার দরুন তাকে বেশ ইনোসেন্ট লাগে। আনমনেই হাসল শুভ্র। হঠাৎই নিজের ডান হাতের দিকে চোখ গেল। শুভ্রের কেউ একজন তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। শুভ্র বুঝতে পেরেছে তার ঘুমের সুযোগ নিয়ে এই মেয়েটা অত্যাধিক হারের সাহসিকতা দেখিয়েছে। না চাইতেও আবারও হাসল শুভ্র। আনমনেই ভাবল, মেয়েটা অতটাও খারাপ না। তপ্ত নিঃশ্বাস ফেলল শুভ্র। তাকালো সে তাদের পাশে থাকা জানালার দিকে। বাংলাদেশের রাত কাটিয়ে এসেছে অনেক দূরে। যদিও সামনের জায়গাগুলো শুভ্রের জন্য নতুন কিছু নয়, কিন্তু বর্ষার জন্য একদমই নতুন পরিবেশ, নতুন মানব, নতুন হাওয়া, নতুন সব মুখ। শুভ্র বর্ষার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি পারবে আমার সাথে মানিয়ে নিতে অপ্রিয় ঘুমকুমারী? প্রতি উত্তরে হালকা নড়ে চড়ে উঠল বর্ষা, তবে কিছু বলল না। শুভ্রের হাত জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল আবার। শুভ্র প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণেই বর্ষাকে ঘুমিয়ে পড়তে দেখে সামলে নিল নিজেকে। লন্ডনের এয়ারপোর্ট ছাড়িয়ে বাড়ির উদ্দেশ্য গাড়ি করে পাড়ি জমাচ্ছে শুভ্র আর বর্ষা। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর পিছন সিটে পাশাপাশি বসে শুভ্র বর্ষা। বর্ষার দৃষ্টি বাহিরে, সুন্দর মিশ্রণ, মোলায়েম রাস্তা। লন্ডনের এই রাস্তা আর লন্ডনের প্রকৃতি দেখতেই যেন ব্যস্ত বর্ষা। সারি সারি রঙিন গাছপালা, ধবধবে সাদা রঙের মানুষ, সাথে রংবেরঙের যানবাহন। অতঃপর বলতে না বলতেই কয়েক ঘন্টার মাঝে চলে গেল তারা তাদের নিজেদের গন্তব্যের কাছে। এক বিশাল আলিশান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে শুভ্র আর বর্ষা। ডুপ্লেট ছাদওয়ালা বিশাল এক বাড়ির, রংটা সাদা, যার চারদিকটা রঙিন থাইগ্রাস সমৃদ্ধ। বাড়িটার ডানদিকেই রয়েছে এক বিশাল সুইমিং পুল। বাড়িটা বিশাল মাঠের মাঝ বরাবর তৈরি, যার চারদিকেই রয়েছে সবুজ ঘাসের মাঝে অল্প স্বল্প গাছপালা। বর্ষা পুরো জায়গাটায় চোখ বুলালো একবার, বেশ লেগেছে তার বাড়িটার। শুভ্র গাড়ি থেকে নেমে নিজেদের ব্যাগপত্রগুলো বের করে বর্ষাকে উদ্দেশ্য করে বলল, চলো। উত্তরে বর্ষাও মাথা নাড়িয়ে চলল শুভ্রের পিছু পিছু। বিকেল 5টা। চুপচাপ বসে আছে বর্ষা, ভালো লাগছে না কিছু, একদম চুপচাপ আর নিরিবিলি সবটা। সকাল থেকেই সবকিছুই নিরিবিলি আর নিস্তব্ধ। শুভ্র বাড়িতে নেই এখন। এমন সময় বর্ষার ফোনটা বেজে উঠল। উপরে মায়ের নাম্বার দেখে মুহূর্তেই চোখে মুখে হাসি ফুটে উঠল তার। তখতনাত খুশি মনে বলল, হ্যালো মা, কেমন আছো? মেয়ের কণ্ঠ শুনে অপর পাশে বর্ষার মা খুশি মনে বলল, ভালো, তুই মা? এরপর দুজনের মধ্যে হলো কিছুক্ষণ কথোপকথন। আকাশটা হালকা হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে। হয়তো বৃষ্টি হবে, হয়তো না। বাতাসের প্রলাপে টেবিল জুড়ে থাকা সমস্ত খাতাপত্রগুলো উড়ছে বারংবার। জানালা জুড়ে থাকা সাদা পর্দাগুলোও উড়ে চলছে খুব। বেলকনিতে থাকা ছোট ছোট গাছের পাতারাও মৃদু বাতাসে উড়ছে ভীষণ। এসবের ভিড়েই বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে হিয়া। পায়ে থাকা পায়েলটাও শব্দ করছে কিছুক্ষণ পর পর। সাদা রঙের ডায়েরিটা মুখোমুখি চোখ রেখে কিছু একটা ভাবছে হিয়া। কিন্তু যতবারই কিছু না কিছু ভাবতে যাচ্ছে তখনই নির্মলের বলা কালো রাতের কথাটা কানে বাজছে হিয়ার। আনমনেই ভাবল সে, আচ্ছা সত্যি কি নির্মলকে ভালোবাসা যায় না? মানুষটা তো এমনিতে খারাপ নয়। একটু মারপিট করে ঠিকই, কিন্তু মনটা তো ভীষণ ভালো। চোখ বন্ধ করে ফেলল হিয়া। হুট করে নির্মল নামের মানুষটা মাথায় কেন চেপে বসল এটাই সে বুঝল না। অফিস থেকে বাসায় ঢুকতে গিয়ে আচমকা নিচে পড়ে থাকা পানির সাথে পা পিছলে ধারাম করে নিচে ফ্লোরে পড়ে গেল শুভ্র। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল সে। পরক্ষণেই কিছুক্ষণ পর চোখ খুলে আশেপাশে তাকাতেই পুরো রুম জুড়ে পানি দেখে চোখ মুখ শক্ত করে চেঁচিয়ে বলল সে,
বর্ষা সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে হাতে খুন্তি নিয়ে দৌড়ে আসতে লাগলো সে শুভ্রের সামনে। তারপর যা হওয়ার তাই হলো, পা পিছলে ব্যালেন্স সামলাতে না পেরে বর্ষা গিয়ে পড়ল সোজা শুভ্রের গায়ের ওপর। এবার যেন শুভ্রের রাগ সপ্তম আকাশে উঠে গেছে। একই তো নিচে পড়ে গিয়ে কোমরে অসম্ভব ব্যথা পেয়েছে, তার ওপর এই বর্ষা এসে পড়াতে যেটুকু বেঁচে ছিল তাও শেষ হয়ে গেল। মিট মিট চোখে তাকিয়ে আছে বর্ষা শুভ্রের দিকে। শুভ্রের থোবরা দেখেই বুঝতে পেরেছে বর্ষা শুভ্র ভয়ঙ্করভাবে রেগে গেছে। বর্ষা মিটমিট চোখে শুভ্রের দিকে তাকিয়ে শুকনো হেসে বলল, আমায় ডেকেছিলেন শুভ্র? সাথে সাথে চোখ গরম করে বলল সে। এসব কি করেছ? পুরো রুমে এত পানি আসলো কোথা থেকে? উত্তরে ধীরে ধীরে শুভ্রের ওপর থেকে উঠতে উঠতে বলল, আসলে ঘরটা মুছতে নিয়েছিলাম, ভেবেছিলাম আপনি আসার আগে হয়ে যাবে। এটাকে ঘর মোছা বলে? পুরো রুমে তো শুধু পানিই দেখছি। উত্তরে শুধু দাঁত কেলানি হাসি দিল বর্ষা। বর্ষার হাসি দেখে আরো রেগে গিয়ে বলল শুভ্র, হাসছ কেন? একদম হাসবে না। একই তো পড়ে গিয়ে আমার কোমরে 13টা বাজিয়ে দিচ্ছ। শুভ্রের কথা শুনে শুকনো হাসি থামিয়ে মিনমিনে কণ্ঠ নিয়ে বলল বর্ষা, সরি, আসলে আমি বউ। বর্ষা আর কিছু বলার আগেই শুভ্র থামিয়ে দিয়ে কাট কাট গলায় বলল, হয়েছে, আর কিছু বলতে হবে না তোমায়। এতটুকু বলে নিজের হাত বর্ষার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো আমায়, তোমার জন্য আমার কোমর তো শেষ। শুভ্রের কথা শুনে চটজলদি নিজের হাত থেকে খুন্তিটাকে সরিয়ে বলল বর্ষা, হুম। এতটুকু বলে তাড়াতাড়ি শুভ্রের হাত ধরে উঠালো বর্ষা। পায়ে আর কোমরে বেশ ব্যথা পেয়েছে শুভ্র। বর্ষা ধীরে ধীরে শুভ্রকে ধরে বসিয়ে দিল সোফাতে। শুভ্রের অবস্থা থেকে কিছুক্ষণ চুপ থেকে বলল বর্ষা, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য তেল নিয়ে আসি। বর্ষার কথা শুনে শুভ্র ভ্রু কুঁচকে বলে উঠল, তেল দিয়ে কি হবে? মালিশ করে দিব, দেখবেন তাড়াতাড়ি সেরে যাবে। ব্যথা দিয়ে এখন মলম লাগানো হচ্ছে। শুভ্রের কথা শুনে বর্ষা কাদো কাদো ফেস নিয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি। হুম, ঠিক আছে, যাও এখন। উত্তরে বর্ষাও পাল্টা কিছু না বলে চলে যায় রান্নাঘরের দিকে। তার রান্না প্রায় শেষ। এবার সর্বপ্রথম শুভ্রের জন্য তেল গরম করে আনবে বর্ষা। এমন ভাবনা নিয়েই এগিয়ে চলল সে। সোফায় চুপচাপ বসে আছে শুভ্র। কোমরে খুব বেশি ব্যথা না পেলেও পায়ে অসম্ভবভাবে ব্যথা পেয়েছে সে। যেটা শুরুতে বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছে। শুভ্রের রাগ হচ্ছে এই মেয়েটা তাকে আঘাত করতেই থাকে। প্লেনে বসে দেওয়া হাতের আঘাতটা পুরোপুরি যাওয়ার আগেই পায় আর কোমরে ব্যথা পেল। শুভ্র বুঝ শুভ্রের মনে আছে ছোটবেলায় বর্ষা তার ঘাড়ে খুব জোরালোভাবে কামড় দিয়েছিল, যদিও সেখানে তার দোষটাই বেশি ছিল। বর্ষা ছোটবেলা থেকেই চকলেট খেতে পছন্দ করে, খুব চকলেটের ভাগ কখনোই দিতে রাজি নয় সে। তো একবার শুভ্র বর্ষার কাছ থেকে জোরপূর্বক তার চকলেট নিয়েছিল, যার শাস্তিস্বরূপ তার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছিল বর্ষা। যদিও তার দাগটা এখন বেশি গভীরভাবে না থাকলেও অল্প স্বল্প আছে। সেই থেকেই এই বর্ষার নামক মেয়েটাকে অপছন্দ করে শুভ্র। যদিও এখন সে বুঝে ছোটবেলার কাহিনীতে তারই দোষ ছিল। হঠাৎই পায়ে টান অনুভব করাতে নিজের ভাবনা দেখে বেরিয়ে আসলো শুভ্র। তাকালো সে বর্ষার দিকে, চোখে মুখে বিস্ময়ের ছাপ। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে তার। চুলগুলো উঁচু করে খোপা করে কাকড়া ব্যান্ড দেওয়া কপালের সামনে ছোট ছোট চুলগুলো পড়ে আছে এলোমেলোভাবে। পরনের এস কালার টপস আর ব্ল্যাক জিন্স। এলোমেলোভাবে থাকলেও কেমন বউ বউ লাগছে শুভ্রের কাছে বর্ষাকে।
বর্ষা শুভ্রের পাটাকে টি টেবিলের ওপর রেখে শুভ্রের প্যান্টটা পায়ের দিকে থেকে উচকিয়ে পায়ে হাত দিয়ে বলল, কোথায় ব্যথা লাগছে আপনার? বর্ষার হাতের স্পর্শ পেতেই যেন কারেন্টের শকট লাগার মতো আঁতকে উঠল শুভ্র। তৎক্ষণাৎ বর্ষার মুখের দিকে তাকিয়ে বলল, কোথায় ব্যথা লাগছে আপনার? বলেই শুভ্রের পায়ের উপরে অংশ হালকা চাপ দিতে লাগল সে। শুধুতে কিছু অনুভব না হলেও পরক্ষণেই খুব কঠিনভাবে পায়ে ব্যথা অনুভব হওয়াতে মুখ থেকে কিছু অস্পষ্টনীয় শব্দ বের হল শুভ্রের। সঙ্গে সঙ্গে বর্ষা শুভ্রের দিকে তাকিয়ে বলল, সরি। এতটুকু বলে চটজলদি তার আনা গরম তেল হাতের তালুতে নিয়ে মালিশ করে দিতে লাগল বর্ষা। বর্ষার কাজে বেশ অবাক হয়েই বলল শুভ্র, এটা কি করছো তুমি? আমার লাগছে বর্ষা। কিছু হবে না, দেখবেন এক্ষুনি সেরে যাবে। প্রতিউত্তরে কিছু বলতে পারল না শুভ্র। চুপচাপ ঠোঁট চেপে ব্যথাটা হজম করতে লাগল সে। অন্যদিকে বর্ষাও খুব আলতোভাবে তার নরম হাত দিয়ে তেল মালিশ করে দিতে ব্যস্ত হয়ে পড়ল শুভ্রের। এই কাজটা শেষ করে চটজলদি ঘরটা পরিষ্কার করতে হবে তাকে। ভুলটা আসলে তারই ছিল, নিজের অসাবধানতার জন্যই তখন পায়ে বেজে পানির বালতিটা পড়ে গিয়েছিল নিচে। মুছতেও নিয়েছিল, কিন্তু রান্নার চুলায় থাকায় দৌড়ে সেদিকে যায় সে। কিন্তু এরই মধ্যে যে শুভ্র অফিস থেকে চলে আসবে বুঝতে পারেনি বর্ষা। বর্ষাও জানে সে জেনে হোক বা না জেনে বার শুভ্রকে আঘাত করতেই থাকে। সে যতই সাবধানতার সাথে কাজ করুক না কেন তারপর শুভ্র আঘাত পেয়েই যায়। তপ্ত নিঃশ্বাস ফেলল বর্ষা। সন্ধ্যা 7টা। বিছানায় চুপচাপ বসে আছে শুভ্র। পায়ের ব্যথা আগের চেয়ে অনেকটাই কমে গেছে তার। আই থিঙ্ক একদিন বেড রেস্ট করলেই কমে যাবে। কোমরেও ব্যথা আছে অল্প। এমন সময় শুভ্রের সামনে 1 কাপ কফি এগিয়ে দিয়ে বলল বর্ষা, আপনার কফি। উত্তরে শুভ্র বেশি কিছু না ভেবে কফির কাপটা হাতে নিয়ে মুখে দিতে লাগল। সঙ্গে সঙ্গে মুখটা পুড়ে যেতে নিল শুভ্রের। শুভ্রের কাজে বর্ষা কিছুটা আতঙ্কিত কণ্ঠে বলল, ওটা গরম, অনেক আস্তে খান। বর্ষার কথা শুনে অসহায় দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে মনে মনে বলল, কথাটা কি আর একটু আগে বলা যেত না অপ্রিয় বালিকা? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, অনেক আগেই মুক্ত আকাশ পানের দিকে তাকিয়ে মুক্ত মন নিয়ে এগিয়ে চলছে হিয়া। আজ মনটা খুবই ভালো তার, মূলত কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে যাচ্ছে সে। কিছু গিফট এসেছে নাকি তার নামে। এরই মাঝে হঠাৎই চোখ গেল হিয়ার তার থেকে কয়েক কদম দূরে কিছু বাচ্চা কাচ্চা আর একটা সুদর্শন ছেলের দিকে। ছেলেটার ফেস দেখে আরো বেশি অবাক হল হিয়া, কারণ ছেলেটি আর কেউ নয়, নির্মল। এই প্রথম হয়তো নির্মলের সাথে এতগুলো বাচ্চা কাচ্চা দেখছে হিয়া। কৌতূহলী এগিয়ে গেল সে সেদিকেই। একটা ছোট্ট আইসক্রিমের দোকানের সামনে 6-7টা ছেলেমেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে নির্মল। আজ প্রায় 2 দিন পর নির্মলকে দেখল হিয়া। সেদিন রাতের পর আজই কেবল বের হয়েছে হিয়া বাসা থেকে। অকারণেই ভার্সিটি যাওয়া হয়নি তার। হিয়া তাকালো নির্মলের মুখের দিকে, বেশ হাসি খুশিভাবেই বাচ্চাগুলোর সাথে কথা বলছে নির্মল। এই মুহূর্তে নির্মলকে দেখে কেউ বলবে না এই ছেলেটা মানুষ খুন করতে পারে। হুট করেই আবারও নির্মলের বলা সেই কথাটা মাথায় বেজে উঠল হিয়ার, যেখানে নির্মল বলেছিল, আমায় কি একবার ভালোবাসা যায় না প্রিয়দর্শিনী? আমি কি সত্যি খুব খারাপ? কথাটা মাথায় আসতেই আবারও তাকালো হিয়া নির্মলের মুখের দিকে। আনমনেই বলল সে, আপনি মানুষটা আসলেই খারাপ নন নির্মল, কিন্তু মাঝে মাঝে একটু বেমানান হয়ে যান, এই আর কি। হুট করেই আকাশটা পাল্টে গেল। পরিষ্কার আকাশটায় ধেয়ে আসলো একরাশ ধূসরতা, অন্ধকার নামক ধোঁয়াশারা ঘিরে ধরল হিয়ার আশপাশের আনাচে কানাচেটা। আচমকা মাথার উপরে থাকা আকাশটার এমন আবহাওয়ার পরিবর্তন দেখে চোখ মুখ কুঁচকে এলো হিয়ার। এখন যদি বৃষ্টি নামে আর সেই বৃষ্টিতে সে ভেজে, তাহলে নির্ঘাত জ্বর এসে অবস্থা তার খারাপ করে দিবে। এখন কি করবে? বাড়ি ফিরে যাবে, কিন্তু বাড়িটা তো এখান থেকে অনেক দূর।
আশেপাশে কোথাও দাঁড়াবে তারও সুযোগ নেই। একদম মাঝরাস্তায় দাঁড়িয়ে আছে সে। আকাশ বেয়ে আসা হিমশীতল বাতাসেরা আসছে বহুত জোরে, তার সাথে ধেয়ে আসছে অসংখ্য ধুলো, যার ছোঁয়াতে পুরো কেঁপে উঠল হিয়া, সাথে চোখও বন্ধ করে ফেলল তখতনাথ। এমন সময় তার সামনে এসে দাঁড়ালো নির্মল। বেশ ভাবনাহীনভাবেই বলল সে, এভাবে দাঁড়িয়ে থেকে জ্বর বাঁধার ফন্দি এঁটেছ নাকি? চিরচেনা এক পুরুষের কণ্ঠ শুনে চোখ খুলে তাকাল হিয়া। পাশ ফিরেই নির্মলকে দেখে বেশি কিছু না ভেবেই বলে উঠল সে, আমার জ্বর হলে আপনার কি? আমার কি মানে? আমারই তো সবকিছু, যাই হোক চলো আমার সাথে। না, আপনি যান। হিয়ার কথা শুনে বিরক্ত হল নির্মল। চোখ মুখ খিচে নিজেকে শান্ত করে বলল, আমার মুড়োটা ঠিক আছে, প্লিজ রাগিও না। বৃষ্টি নামবে আর বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে, যেটা আমি মোটেও চাই না। তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো আমার সাথে, ওইখানে আমার গাড়ি আছে, তোমায় পৌঁছে দিব। উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল হিয়া। কি করবে না করবে ঠিক বুঝতে পারছে না সে। এরই মধ্যে আকাশপথ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করল, যা দেখে নির্মল বেশি কিছু না ভেবেই হিয়ার হাত ধরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে তুমি কথা বললে শুনতে চাও না, এটাই আমার পছন্দ হয় না। আর আমার আপনাকে। হিয়ার কথা শুনে নির্মল হেসেই বলল, আই নো, বাট বিয়ে কিন্তু তোমায় আমাকেই করতে হবে, এটা মনে রেখো। নির্মলের কথা শুনে ভ্রু কুঁচকে বিস্মিত কণ্ঠ নিয়ে বলল হিয়া। আপনাকে বিয়ে করতে বয়ে গেছে আমার। উত্তরে আবারও হাসল নির্মল, কিন্তু কিছু বলল না। আর হিয়া জাস্ট হা হয়ে তাকিয়ে রইল নির্মলের মুখের দিকে। সে বুঝে না এই লোকটা কথায় কথায় এত হাসে কেন। নির্মল হিয়ার হাত ধরে নিয়ে আসলো তার বড় কালো গাড়িটার কাছে। তারপর হিয়াকে বসিয়ে দিয়ে সেও ড্রাইভারের সিটে বসল। ততক্ষণে আকাশ বেয়ে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পড়তে ভীষণ শব্দ করেই পড়তে শুরু করল বৃষ্টি। বৃষ্টিতে হালকা ভিজে ও গেছে নির্মল, চুল বেয়ে বিন্দু বিন্দু পানি ঝরছে তার। যা দেখে হিয়া বলে উঠল, আপনি তো ভিজে গেছেন নির্মল। উত্তরে শুকনো হেসে গাড়ি স্টার্ট দিল নির্মল। তারপর বলল, তোমার মুখে আমার নামটা শুনতে কিন্তু বেশ লাগে হিয়া। নির্মলের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায় হিয়া। সে কি বলল আর তার প্রতিউত্তরে নির্মল কি বলল? এই লোকটা তো ভারী বদমাশ। এটা কিন্তু ঠিক না। আমি কি এমন বলেছি যার জন্য তুমি আমায় গালি দিল? সঙ্গে সঙ্গে চোখ বড় বড় হয়ে যায় হিয়ার। এই লোকটা কি এখন তার মনের কথাগুলো শুনতে পায় নাকি? হিয়ার রিয়েকশন দেখে আবার হেসে ফেলল নির্মল। ভ্রু জোড়া কুঁচকে বলল, বেশি ভেবো না, আগে বলো কোথায় যাবে, বাড়ি নাকি কুরিয়ার সার্ভিস? নির্মলের কথা শুনে আবারও অবাক হল হিয়া। চোখ বড় বড় করেই বলল সে, আপনি কি করে জানলেন যে আমি কুরিয়ার সার্ভিসে যাব? উত্তরে বেশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল নির্মল, আমি তো তোমার সম্পর্কে এমন এমন জিনিস জানি যেটা তুমি নিজেও জানো না। আপনি মানুষটা তো ভারী অদ্ভুত। এটা তুমি আজ জানলে। এখন এর প্রতিউত্তর হিসেবে কি বলবে হিয়া বুঝতে পারছে না। এই লোকটার সাথে কিছুতেই যেন পেরে ওঠে না হিয়া। সেই দেখা হওয়ার প্রথম দিন থেকেই তাকে কারণে অকারণে জ্বালিয়ে মারছে ছেলেটা। হিয়ার এখনো মনে আছে তার সাথে নির্মলের দেখা হওয়ার প্রথম দিনটার কথা। সেদিন ছিল হিয়াদের ভার্সিটির নববর্ষের উৎসব। বাংলা সালের নতুন দিনে নতুন সাজে সেজেছিল তার ভার্সিটি। লাল সাদা রঙের শাড়ি পরে এসেছিল অসংখ্য মেয়েরা, সেও পরেছিল। চুল দিয়েছিল খুলে, দুহাত ভর্তি লাল কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক আর হালকা মেকআপ দিয়ে সেজেছিল খুব। সেদিন নিজেই নিজেকে দেখে ফিদা হয়ে যাওয়ার উপক্রম হিয়ার। নির্মলের সাথে হিয়ার দেখা হওয়াটা কোনো দুর্ঘটনা না, আহামরি কোনো ঘটনা ছিল না, জাস্ট ফুল হাতে নির্মলকে স্বাগতম জানিয়েছিল সে। কারণ নির্মলই ছিল সেদিন প্রধান অতিথির আসরে। সেদিন নির্মল হিয়াকে দেখে জাস্ট এতটুকুই বলেছিল, আজ থেকে আপনার সুখের দিন শেষ, দুর্দিন শুরু হলো মিস হিয়া।
সেদিন নির্মলের কথার আগামাথা কিছু না বুঝলেও এখন হাড়ে হাড়ে বুঝতে পারে সে। বলতে গেলে হিয়া আর নির্মলের গল্পটার সূচনা হয় প্রথম দেখায় ভালোবাসা। হিয়াই ছিল নির্মলের জীবনের প্রথম মেয়ে, যে মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে নির্মল। আর সেই ভালোবাসা এখনো চলছে নির্মলের মনে। কখনো মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি কথাটা, কিন্তু বাসে হয়তো নিজের থেকেও বেশি। হঠাৎই হিয়ার ভাবনার মাঝখানে বলে উঠল নির্মল, তাহলে কুরিয়ার সার্ভিসে আগে যাই, কি বলো? উত্তরে আনমনেই হালকা মাথা দুলালো হিয়া। হিয়ার ওর পেতেই গাড়ির স্পিড বাড়িয়ে এগিয়ে চলল নির্মল। বাহিরে বেশি প্রবলভাবে বৃষ্টি না পড়লেও পড়ছে অল্প স্বল্প শব্দ করে। আর সেই বৃষ্টির মাঝেই এগিয়ে চলল হিয়া নির্মল। টিভির সামনে বসে আছে শুভ্র। আজ তার অফিস বন্ধ, সেই সুবাদে সারাদিন বাসাতেই থাকা হয়েছে শুভ্রের। পায়ে কোমরের ব্যথা কমে গেছে অনেকটাই। এমন সময় শুভ্রের পাশে এসে বসল বর্ষা। কিছুটা অভিমানী কণ্ঠ নিয়েই বলল সে, আপনায় একটা কথা বলবো। টিভির দিকে তাকিয়ে টিভির চ্যানেল পাল্টাতে পাল্টাতেই বলে উঠল শুভ্র, হুম বলো। আমায় ঘুরতে নিয়ে যাবেন, এই ঘরের ভিতর আর ভালো লাগছে না। বর্ষার কথা শুনে টিভি থেকে দৃষ্টি সরিয়ে বর্ষার দিকে তাকালো শুভ্র। চুপচাপ মাথা নিচু করেই বসে আছে বর্ষা, হাত কোচলাচ্ছে। শুভ্র কিছুক্ষণ বর্ষার দিকে তাকিয়ে থেকে টিভিটা অফ করে বলল, ঠিক আছে। সঙ্গে সঙ্গে বর্ষা খুশি হয়ে বলল, সত্যি? হুম, তোমায় 10 মিনিট টাইম দিলাম, চটজলদি তৈরি হয়ে আসো। ঠিক আছে। এতটুকু বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল বর্ষা। আর শুভ্র বেশি কিছু না ভেবে চলল উপরে, তারও ভালো লাগছিল না বাড়িতে এইভাবে বসে থাকতে। যাক, ভালো হয়েছে এই ভিতুরানি সাহস করে কিছু বলতে পেরেছে তাকে। আনমনেই হাসল শুভ্র। শুভ্র বেশ আয়শো করেই ঢুকল তার রুমে। এমন সময় তার মাথায় এসে পড়ল একটা শাড়ি। সাথে সাথে চমকে উঠল শুভ্র। মাথা থেকে শাড়িটা সরাতেই নিরাশ শুভ্র, কারণ বর্ষা তার পুরো রুমের বিছানা জুড়ে জামাকাপড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। একটা একটা করে আলমারি থেকে বের করছে আর নিরাশ হয়ে ছুঁড়ে ফেলছে। বর্ষার কাজে শুভ্র হতাশ হয়ে বলল, এগুলো কি করেছ তুমি? উত্তরে শুভ্রের দিকে না তাকিয়েই বলল বর্ষা, দেখুন না, আমি একটাও ভালো জামা খুঁজে পাচ্ছি না যেটা পরে এখন আপনার সাথে যাব। বর্ষার কথা শুনে পুরো রুমে চোখ বুলিয়ে বলল শুভ্র, এতগুলো জামাকে এখানে সেখানে ফেলে দিয়ে এখন বলছো তোমার ভালো জামা নেই? শুভ্রের কথা শুনে পিছন ঘুরে তাকালো বর্ষা। পুরো রুমের অবস্থা দেখে ঠোঁটে কামড় দিল সে। এ বাবা, এগুলো কি করেছে সে? বর্ষা শুভ্রের মুখের দিকে তাকিয়ে বলল, এগুলো তো সব শাড়ি, আমি এখন আপনার সাথে শাড়ি পরে যাব। হতাশ শুভ্র। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে কাট কাট গলায় বলল, আগের 10 মিনিটের সাথে আর 5 মিনিট যোগ করে দিলাম, যা আছে তার মধ্যে একটা পরো, তোমার সব জামা তো শাড়ি নয়। তাই যা আছে তার ভিতর দিয়ে একটা পরো, আর হ্যাঁ, সাথে এই পুরো রুম পরিষ্কার করে চটজলদি চলে আসবে। না হলে তোমার একদিন কি আমার একদিন। বলেই আলমারি থেকে নিজের একটা ড্রেস বের করে রাগে হন হন করতে করতে যেতে নেয় শুভ্র। সাথে সাথে সামনে পড়ে থাকা একটা জামার সাথে পায়ে স্লিপ খেয়ে পড়ে যেতে নেয় সে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হন হন করে চোখ গরম করে এক পলক বর্ষার দিকে তাকিয়ে বেরিয়ে যায় শুভ্র। এই মেয়েটা তাকে পাগল করেই ছাড়বে। এতগুলো জামা অথচ বলে কি না পরে যাওয়ার মতো জামা নেই, আজব মেয়ে তো। এদিকে শুভ্রকে পড়ে যেতে দেখে প্রথমে হাসলেও পরক্ষণেই কি থেকে কি করবে ভেবেই মাথায় হাত দিল বর্ষা। হঠাৎই কিছু একটা মাথায় আসতেই খুশি মনে নিচে পড়ে থাকা সব জামাকাপড়গুলো গুছাতে ব্যস্ত হয়ে পড়ল বর্ষা। ইয়েলো রঙের টি শার্ট সাথে ব্ল্যাক জিন্স পরে দাঁড়িয়ে আছে শুভ্র। অপেক্ষা করছে সে বর্ষার জন্য। বিরক্ত লাগছে শুভ্রের। সে বুঝে না এই মেয়েটা এমন কেন। একটা অগোছালোর গোডাউন যেন। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে ডাইনিং টেবিলের উপর থেকে পানির জগটা হাতে নিয়ে এক গ্লাস পানি ঢেলে ঢপ ঢপ করে পুরো পানিটা শেষ করল। তার ভালো মুডটারে একদম ভ্যাবাচেকা বানিয়ে দিল। এমন সময় একটা হোয়াইট রঙের টি শার্ট, হোয়াইট লেডিস জ্যাকেট, কালো জিন্স, খোলা চুলে সিঁড়ি বেয়ে নিচে নামলো বর্ষা।
শুভ্র পানি খেতে খেতে তাকিয়ে রইল বর্ষার মুখের দিকে। এদিকে বর্ষা খুব ভাব নিয়ে নিচে নামলেও লাস্ট সিঁড়ি পর্যন্ত আসতেই ধপাস করে পড়ে যেতে নিল। ভয় কাচুমাচু হয়ে খিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বর্ষা। একেই বলেই বেশি ভাব নিতে নেই। একটু সুন্দর কি লাগছিল অমনি ভাব নিয়ে নিচে নামতে গেল। ভালো হয়েছে তোর কোমরটা দুই ভাগ হয়ে গেছে। আর যাওয়া লাগবে না ঘুরতে, এখন শুভ্র তোকে একা রেখেই চলে যাবে। এই রকম নানান কিছু ভেবে মনে মনে বকবক করতে লাগল বর্ষা। হঠাৎই শুভ্র বিরক্তমাখা মুখ নিয়ে বলল, এই স্টুপিড গার্ল চোখ খোলো বলছি। সাথে সাথে চোখ খুলে ফেলল বর্ষা। আশেপাশে তাকাতেই বুঝতে পারল বর্ষা তার কোমর ভাঙেনি, কারণ তার কোমর ভাঙার আগেই শুভ্র তাকে ধরে ফেলেছে। বর্ষা গালে হাত দিয়ে আনমনেই ভাবল, ও মাই গড, আহা কি রোমান্টিক সিন, জামাই আমায় ধরে দাঁড়িয়ে আছে। এ তো পুরোই বাংলা সিনেমার কাহিনী। আমি হিরো আর আমার জামাই হিরোইন, থুরি থুরি আমার জামাই হিরো আর আমি হিরোইন। আহা, আমার জামাইডা কত্ত কিউট। এদিকে বর্ষাকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বিরক্ত হয়ে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? শুভ্রের কথা শুনে আনমনেই বলে উঠল বর্ষা, আপনাকে দেখছি। কি বলতে তুমি? শুভ্রের ঝাঁঝালো কণ্ঠ শুনে বর্ষা তার ধ্যান থেকে ফিরে এলো। তৎক্ষণাৎ শুভ্রকে ছাড়িয়ে সোজা হয়ে বলল সে, ইয়ে না মানে কিছু না, চলুন তাহলে যাওয়া যাক। উত্তরে শুভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, হাঁটার সময় চোখ কোথায় থাকে তোমার? শুভ্রের কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল বর্ষা, আসলে বুঝতে পারিনি, সরি। হয়েছে, চলো এখন। শুভ্রের কথা শুনে বর্ষা খুশি হয়ে বলল, চলুন। বলেই বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে বের হলো বর্ষা, আর শুভ্র জোরে নিঃশ্বাস ফেলে সোফার ওপর থেকে ব্লু রঙের শার্টটা হাতে নিয়ে সেটা পরতে পরতে চলল বর্ষার পিছু পিছু। এই মেয়েটা নির্ঘাত তাকে পাগল বানিয়ে ফেলবে। আকাশটা তো মস্ত বড়। আর এই মস্ত আকাশে মাঝে লন্ডনের বিশাল এক সমুদ্রের ভিড়ে পাশাপাশি জাহাজে করে দাঁড়িয়ে আছে বর্ষা আর শুভ্র। কয়েক মুহূর্ত আগেই তারা এসেছে এখানে। বর্ষা তো সমুদ্রের মাঝখানে এসে বহুত খুশি। সে ভাবেনি শুভ্র তাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। তার ইচ্ছে করছে শুভ্রকে একবার জড়িয়ে ধরে বলতে, আমি ভীষণ খুশি হয়েছি জামাই, কিন্তু কথাটা মন পর্যন্তই আটকে রইল তার। সময়টা পড়ন্ত বিকেল বেলা। আকাশটা একদম নীল সাদা সংমিশ্রণে হয়ে আছে। মেঘেরাও দুলছে তাদের পিছু পিছু। নিচেই সমুদ্রের পানিরা দুলছে বারংবার। শুভ্রের দৃষ্টি সেই মাঝ সমুদ্রের দুলতে থাকা পানিদের দিকেই। আর বর্ষার দৃষ্টি শুভ্রের দিকে। পাশাপাশি রেলিং ধরে দাঁড়িয়ে আছে শুভ্র বর্ষা। হঠাৎই শুভ্র বলে উঠল, জায়গাটা সুন্দর না বর্ষা? উত্তরে বর্ষাও শুভ্রের দিক থেকে দৃষ্টি সরিয়ে পানির দিকে তাকিয়ে বলল, খুব। বর্ষার কথা শুনে হাসল শুভ্র। তারপর বলল, আইসক্রিম খাবে? উত্তরে বর্ষা অবাক হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, এখানে আইসক্রিমও পাওয়া যায়? এখানে সব পাওয়া যায়, চলো আমার সাথে। এতটুকু বলে বর্ষার হাত ধরে নিয়ে যেতে লাগল শুভ্র। আর বর্ষাও বেশি কিছু না ভেবে এগিয়ে চলল শুভ্র সাথে সাথে। কলিং বেল বাজতেই হিয়ার মা এসে দরজা খুলে দিল। সামনেই হিয়ার ভিজে যাওয়া মুখটা দেখে বললেন উনি, এত দেরি হলো কেন? মায়ের প্রশ্নে সামান্য বিরক্ত হল হিয়া। হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল সে, দেরি হবে না মা, দেখো না বাহিরে বৃষ্টি হচ্ছে, তার ওপর রিকশা পাই না, তাই তো এত দেরি। বুঝেছি, তাড়াতাড়ি ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য নুডলস রান্না করেছিলাম, এখন হয়তো ঠান্ডা হয়ে গেছে। তিয়াস খেয়েছে নাকি মা? হিয়ার ছোট ভাই বলল, হুম। আর বাবা? তোর বাবা অফিস থেকে এখনো ফিরেনি। মায়ের কথা শুনে দেয়াল জুড়ে থাকা সামনের ঘড়িটার দিকে তাকালো হিয়া। প্রায় রাত 9টার কাছাকাছি। কিছুটা অবাক হয়েই বলল হিয়া, রাত 9টা বাজে, বাবা এখনো আসেনি। এরই মধ্যে বাড়ির কলিং বেলটা আবারও বেজে উঠল।
যা দেখে হিয়া বলল, উই হয়তো বাবা চলে এসেছে। তুই গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে নে, এইভাবে দেখলে হাজারটা প্রশ্ন করবে। ঠিক আছে মা। এতটুকু বলে নিজের ব্যাগপত্র নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল হিয়া। ভিজত না সে, নির্মল বলেছিল তাদের বাড়ির গেটের সামনে গাড়ি থামাতে, কিন্তু হিয়া রাজি হয়নি। তাই মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে হিয়া। বিকেলে সেই বৃষ্টিটা থেমে গিয়েছিল একটু, কিন্তু হুট করে আবারও বেড়ে যায় কতক্ষণ পর, যার দরুন বৃষ্টিতে ভিজে যায় সে। চোখ মুখ জ্বলছে, সাথে মাথাটাও জিম ধরে আছে হিয়ার। হিয়া চটজলদি ফ্রেশ হয়ে বসল বিছানায়, এরই মধ্যে তার মোবাইলে মেসেজর টুং করে উঠল। হিয়া দেখল, হাতে নিল মোবাইলটা, যেখানে লেখা, ঔষধ খেয়ে নিও, কিন্তু তুমি যে বৃষ্টিতে ভিজেছ তা কিন্তু আমি দেখেছি, জ্বর বাঁধলে তার পরিণাম কিন্তু খারাপ হবে। তুমি হয়তো এখনো বুঝলে না আমার অবাধ্য হওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর। অবাক হল হিয়া। এই লোকটা তাকে এইভাবে থ্রেট দিল। পেয়েছেটা কি নিজের বিয়ে করা বউ, নাকি যে যা বলবে তাই শুনতে হবে? খাবে না সে ঔষধ? হুয়া বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। এরই মধ্যে হিয়ার মা আসলো রুমে। মেয়েকে বসে থাকতে দেখেই বললেন উনি, তোর বাবা তোকে ডাকছে হিয়া। কেন মা? আমি কি করে বলবো? তুমি সব জানো মা। উত্তরে মাথা নিচু করে ফেলল হিয়ার মা। মায়ের কাণ্ডে হিয়া বিস্মিত হয়ে বলল, আমি এখনই বিয়ে করতে চাই না মা। এরই মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল হিয়ার বাবা, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না হিয়া। ছেলে খুব ভালো, সরকারি চাকরি করে। বাবার মুখের ওপর আর কিছু বলতে পারল না হিয়া, চুপ হয়ে গেল সে। সারাদিন ঘুরে ঘুরে বর্ষার জন্য কিছু শপিং করে বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে সোফায় গা এলিয়ে দিল শুভ্র। কাল অফিস আছে তার। শুভ্র বসতেই তার দিকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিল বর্ষা। শুভ্রও পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানিটা খেয়ে নিল। বর্ষা আবার শুভ্রের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের ওপর রাখল। তারপর খুশি মনেই বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। প্রতি উত্তরে তেমন কিছুই বলল না শুভ্র। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাল অফিস আছে বর্ষা, আমি এখন ঘুমাবো। ঠিক আছে। রুম পরিষ্কার করেছিলে নাকি তুমি? উত্তরে বেশ কনফিডেন্স নিয়েই বর্ষা বলল, পরিষ্কার করেছি। বর্ষার কথা শুনে তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো আলতো পায়ে। এগিয়ে গেল সে উপরের রুমের দিকে। আর বর্ষাও বেশি কিছু না ভেবে সোফায় বসলো কতক্ষণ। আজ কি করলো সেগুলো ভাবছে সে। জাহাজ ভ্রমণ করলো, আইসক্রিম খেলো, লন্ডনের শহরের আশেপাশের অনেক জায়গায় ঘুরলো, শপিং করলো, আর সবশেষে ডিনার শেষে বাড়ি ফিরল। মোটামুটি লেভেলের বলতে গেলে ঝামেলাবিহীন খুব সুন্দর দিন কাটলো তার আজকে। এমন সময় উপরের রুম থেকে কর্কশ কণ্ঠে শুভ্র বলে উঠল, বর্ষা। সাথে সাথে দৌড়ে এগিয়ে গেল সে উপরের দিকে। অন্যদিকে গা ভর্তি জামা কাপড়ের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র, চোখে মুখে বিরক্ত আর রাগের ছাপ। কিছুক্ষণ আগেই আলমারি খুলতে গিয়ে আলমারি বোঝাই করা সব জামা কাপড় এসে পড়েছে তার গায়ে, যার দরুন বর্ষাকে এত চিৎকার দিয়ে ডাকা। এদিকে বর্ষা হতবম্ব হয়ে রুমে ঢুকে বলল, কি হয়েছে, কি হয়েছে? বর্ষার কথা শুনে শুভ্র পিছন ঘুরে রাগে গদগদ করে বলে উঠল, তোমার মাথা হয়েছে, এটা কি গুছিয়েছ তুমি? হ্যাঁ? সাথে সাথে হাঁ হয়ে তাকিয়ে রইল বর্ষা শুভ্রের মুখের দিকে, আর মনে মনে বলতে লাগলো, হায় রে, কাম সাইছে, চলবে।